পরের দিন ক্লিয়ার করে দেবেন। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাওয়া যাচ্ছে? চল, আচ্ছা দেখো, আমরা আগের দিনের ক্লাসে বেসিক্যালি যে যে কথাগুলোকে বলেছিলাম আর কি, সেইগুলো একটুখানি আমি বলে নিই। প্রথমে 1 মিনিট একটুখানি দাঁড়াও, আমি 1 মিনিট একটুখানি দাঁড়াও, 1 সেকেন্ড, আমার সুবিধা হবে তাহলে। দেখো, এই প্রথম দিকের দু একটা ক্লাসে যেহেতু পুরোটাই হচ্ছে মানে বলার ব্যাপার আছে, সেই জন্য আমি এই পিপিটিটাকে ব্যবহার করছি, কিন্তু পরে আমি লিখে লিখেই পড়াবো আর কি। আমরা কি পড়েছি আগের দিনে? What we have discussed in the lecture. আমরা আগের দিনে আলোচনা করেছি, প্রথমেই বলেছিলাম যে ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে আমি কি বুঝছি সেটাকে বলেছিলাম। আর এবারে ফিজিক্যাল কোয়ান্টিটিকে এক্সপ্রেস করার জন্যে যেমন তোমার নিউমেরিক্যাল ভ্যালুটা লাগে, তার সঙ্গে ইউনিটস লাগে। এখানে ইউনিটস বলতে কি বুঝি সেটা আমরা বলেছিলাম। আচ্ছা, এবারে এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আছে, সেই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো দু রকমের হয়। একটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল বা বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল অর হ্যাঁ, ফান্ডামেন্টাল বা বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি। আর একটা ছিল ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল বা বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আর কারোর উপর ডিপেন্ড করে না। ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো ফান্ডামেন্টাল বা বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর উপর ডিপেন্ড করে। আচ্ছা, এবার আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে তুমি যদি এসআই ইউনিটে দেখো, মানে এসআইটাই এখন পপুলার, মানে এটাই তোমাকে ব্যবহার করতে হবে। সিজিএস, এফপিএস বা এমকেএস এগুলো এখন ব্যবহৃত হয় না। তবে কিছু কিছু সাবজেক্ট পড়তে গিয়ে কনভেনশনাল কিছু ইউনিট রয়ে গেছে, সেগুলো হয়তো এসআই এর মধ্যে নয় কখনো কখনো, সেগুলো ব্যবহার করতে হতে পারে। আবার কিছু কিছু কনভেনশনাল ইউনিটকে তোমার ধরো এসআই এর মধ্যে ইনকর্পোরেটও করে নেওয়া হয়েছে, সেগুলো তোমার সেই মতো করে ব্যবহার করবে। কিন্তু মূলত যেটা করতে হবে এসআই, এবং কখনো কখনো কিছু পপুলার ইউনিটস আমাদের ব্যবহার করতে হবে। আর এবার যে ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো বললাম, তাতে এসআই কে তুমি যেটা দেখতে পাবে, 7টা, সরি এসআই ডিরাইভ বলছি, মানে ফান্ডামেন্টাল বা বেসিক যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো বললাম, তুমি দেখতে পাবে যে এসআই এ 7টা ফান্ডামেন্টাল বা বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি আছে। এই 7টা ফান্ডামেন্টাল বা বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি, তার মধ্যে তোমার মাস আছে, লেন্থ আছে, টাইম আছে, অ্যামাউন্ট আছে যেটা মোল দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, টেম্পারেচার আছে যেটা কেলভিন দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, কারেন্ট আছে যেটাকে অ্যাম্পিয়ার দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, আর ইন্টেন্সিটি যেটাকে তোমার ক্যান্ডেলা দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এই 7টা যে ফিজিক্যাল কোয়ান্টিটি, যেগুলো ফান্ডামেন্টাল বা বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি, সেইগুলো ইউনিট। এবং যখন তোমার যখন তোমার কোনো একটা একে ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করবে, তার মানে ইউনিটটা যেমন ইম্পর্টেন্ট, ঠিক একই রকমভাবে ডাইমেনশনটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এই যে 7টা ফান্ডামেন্টাল বা বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি, তাদের ইউনিটস এবং ডাইমেনশন এবং তাদের করসপন্ডিং সিম্বলসগুলো, এগুলোকে বলে দেওয়া হয়েছিল। এবার তারপরে ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটির সংখ্যা শেষ নেই। ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি কিছু এক্সটেন্সিভ লিস্ট এখানে বলা হয়েছিল, এবং তার সাথে সাথে তোমরা যখন ফিজিক্স বা কেমিস্ট্রি পড়বে তখন প্রচুর ওরকম ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটিস পাবে,
ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি একটা এক্সটেন্সিভ লিস্ট তোমরা বাড়িতে নিজেরা বানিয়ে নেবে। আমাদের দেখো একটা হয়তো ইন্টারনেট সার্চ করলে বা কোনো একটা স্ট্যান্ডার্ড বই দেখলে প্রচুর ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি তুমি পেয়ে যাবে, কিন্তু প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটির মানে অ্যাকচুয়ালি কি সেটা কিন্তু তোমার কাছে পরিষ্কার না থাকে তুমি মনে রাখতে পারবে না। সেই জন্যে তুমি তোমার 11-12-এ কেমিস্ট্রি বা ফিজিক্স ইত্যাদি পড়তে গিয়ে যেখানে যেখানে যা সব ফিজিক্যাল কোয়ান্টিটি এনকাউন্টার করেছো সেই ফিজিক্যাল কোয়ান্টিটি একটা লিস্ট করে ফেললে, তার এসআই ইউনিটটাকে লিখে ফেললে, তার ডাইমেনশনটা লিখে ফেললে, এবং কখনো কখনো যদি তার কোনো বেসিক কনভেনশনাল ইউনিট থাকে সেটাকে তুমি ব্যবহার করবে। আচ্ছা, তারপরে যেটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস করেছিলাম যে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি অফ ডাইমেনশন। প্রিন্সিপাল অফ হোমোজেনিটি অফ ডাইমেনশন, এটা এটা বলা হয়েছিল যে যখন তুমি কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে, যখন কোনো একটা ইকুয়েশনকে লিখছো, সেই ইকুয়েশন মানে বেসিক্যালি ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর মধ্যে ইন্টার রিলেশনস। এবারে সেই ফিজিক্যাল একটা ইকুয়েশনে যে টার্মগুলো আছে, কোনো একটা ইকুয়েশন মানে ইকুয়াল টু সাইন থাকবে, ইকুয়াল টু সাইনের বাঁ দিকে এবং ডান দিকে যে ইন্ডিভিজুয়াল টার্মগুলো থাকে, প্রত্যেকটা টার্মের কিন্তু তোমার ইউনিটস এবং ডাইমেনশন মানে পার্টিকুলার ডাইমেনশনাল ইকুয়েশনগুলো এক্স্যাক্টলি একই হবে। ইউনিটের থেকে বড় কথা হচ্ছে ডাইমেনশনাল ইকুয়েশনগুলো এক্স্যাক্টলি একই হবে। যেমন ধরো তুমি যখন পি ইকুয়াল টু এম এফ বলছো, পি এর যা ডাইমেনশন হবে, ডাইমেনশনাল ফর্মুলা হবে, এম এফ এর একই ডাইমেনশনাল ফর্মুলা হবে। তুমি যখন ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি বলছো, তখন ভি এর যা ডাইমেনশনাল ফর্মুলা হবে, ইউরোর তাই ডাইমেনশনাল ফর্মুলা হবে, এফ টিরও তাই ডাইমেনশনাল ফর্মুলা হবে। এস ইকুয়াল টু যখন ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার বলছো, সেখানে এস বলো, ইউটি বলো, হাফ এফ টি স্কোয়ার বলো, প্রত্যেকটা তিনটে টার্ম আছে, তিনটে টার্মের ডাইমেনশনাল ফর্মুলাটা তোমার এক্স্যাক্টলি একই হবে। তাহলে আমরা আগের দিনে মূলত হচ্ছে এই কথাগুলো আলোচনা করেছি। ঠিক আছে, তাহলে এই কথাগুলো বুঝতে কোথাও অনুষ্কা তোর কি কোথাও কোনো সমস্যা আছে? অঙ্কন তো পড়ে নিয়েছিস বললি, তাই তো? কোনো জায়গায় কোনো অসুবিধা নাই তো? আর এই অনুষ্কা তোর এইগুলো সব জানা আছে তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমি যেটা করতে চাইছি আর কি, হ্যাঁ, মানে হোয়াট ইউ ওয়ান্ট টু ডিসকাস টুডে। আচ্ছা, এখানে আমি লিখি 1 মিনিট। 1 ডিসকাস টুডে আমি এরকম লিখে লিখেই পড়াবো। হ্যাঁ, এবারে এই প্রথম দিকে একটু তাড়াহুড়ো করে নিচ্ছি, কারণ ওদের এই দুটো অফলাইন ক্লাস অলরেডি হয়ে গেছে বলে। হ্যাঁ, এটা আমি এই একটা দুটো ক্লাস হয়তো আর একটা ক্লাস আমি একটুখানি পিপিটি ব্যবহার করে তাড়াতাড়ি করে বলে দেবো, তারপরের ক্লাসটাকে আমি লিখে 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 করাবো। আর এবারে আমি আজকে কি পড়তে চাইছি, আজকে যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে ভ্যারিয়াস অ্যাপ্লিকেশনস অফ ইউনিটস এন্ড ডাইমেনশনস, এগুলো করব। ভ্যারিয়াস এক্সাম্পলস করব, মানে যেগুলো একটু আনকনভেনশনাল ফিজিক্যাল কোয়ান্টিটি আর কি, তার ইউনিট ডাইমেনশন এই পার্টিকুলার ডাইমেনশনাল অ্যানালিসিস করে কেমন করে করছি। তারপরে হচ্ছে আমি কিছু ইকুয়েশনের ডেরিভেশন করব, ইকুয়েশনস ইউজিং ডাইমেনশনাল অ্যানালিসিস, ডেরিভেশন অফ ইকুয়েশনস ইউজিং ডাইমেনশনাল অ্যানালিসিস। এই হচ্ছে জিনিসগুলো যেগুলো আজকে আমি আলোচনা করতে চাইছি আর কি, ভেরিয়াস এক্সাম্পলস করবো। আজকেও আমি এই ডাইমেনশনাল অ্যানালিসিস নিয়ে কথাবার্তা বলবো, পরের দিনও আমি মোটামুটি ডাইমেনশনাল অ্যানালিসিস করে কথাবার্তা বলবো। ওই 3টে ক্লাসে ইউনিট ডাইমেনশনটা বলবো। দুটো ক্লাসে বলে দেওয়া যায়, কিন্তু ওই মানে কম এক্সাম্পল করতে হয়, আমি অনেক বেশি এক্সাম্পল করবো বলে আমি আর একটা ক্লাস কিন্তু ইউনিট ডাইমেনশন দেবো। তাহলে শুরু করা যাক তাহলে। অ্যাপ্লিকেশনস অফ কনসেপ্ট অফ ইউনিট অ্যান্ড ডাইমেনশন। আচ্ছা, প্রথমে আমি যেগুলো নিয়ে কথাবার্তা বলছি যে কিছু ফিজিক্যাল কোয়ান্টিটির কথা আমি বলবো, যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো ইউনিটলেস আর ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি। তুমি ইন্টারনেটে সার্চ করে 25-30টা ইউনিটলেস বা ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটিস পাবে।
যেমন ধরো প্রথমে আমি মোল ফ্র্যাকশনের কথা বলছি। কোন একটা হোমোজিনিয়াস সলিউশনে কোন একটা পার্টিকুলার কম্পোনেন্টের মোল ফ্র্যাকশনটা কি, সেই পিসিকে নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস। এখানে কিন্তু সমজাতীয় দুটো রাশি, সমজাতীয় দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি, তার রেশিও, তো সার্টেনলি মোল ফ্র্যাকশন একটা ডাইমেনশনলেস বা ইউনিটলেস কোয়ান্টিটি। ভেপার ডেনসিটি তোমরা পড়েছো বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব কি? বাষ্প ঘনত্ব হচ্ছে তোমার কোন একটা পার্টিকুলার টেম্পারেচার এবং প্রেসারে একটা নির্দিষ্ট ভলিউম গ্যাসের ওজন ডিভাইডেড বাই ওই একই এবং চাপ এবং তাপমাত্রা সমায়তন হাইড্রোজেন গ্যাসের ওজন। এই যে রেশিওটা, সেটা বেসিক্যালি কি হয় না, এটা তোমার যে সাবস্টেন্সের ভেপার ডেনসিটির কথা বলছো তার মোলার মাস ডিভাইডেড বাই হাইড্রোজেনের মোলার মাস। এবার দুটো মোলার মাসের রেশিও বলে ভেপার ডেনসিটি, এটা হচ্ছে ইউনিটলেস কোয়ান্টিটি। স্পেসিফিক গ্র্যাভিটি, সেটা হচ্ছে কোন একটা পার্টিকুলার সাবস্টেন্সের ডেনসিটি বাই জলের ডেনসিটি, সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, একটা ইউনিটলেস কোয়ান্টিটি। ট্রান্সমিটেন্স, দেখো ধরো ট্রান্সমিটেন্স জিনিসটা কি বলি, ধরো একটা লাইট অ্যাবজর্বিং স্পিসিস আছে, মানে কালার্ড কোন একটা সাবস্টেন্স আছে, সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, আয়োডিন ইত্যাদি ইত্যাদি। এবারে তুমি একটা I0 ইন্টেন্সিটি লাইট দিলে, এবারে কি হলো না, এই যে স্যাম্পেলটা আছে সেই স্যাম্পেলটা কিছু লাইট অ্যাবজর্ব করে নিল আর কিছু পার্সেন্টেজ বেরিয়ে চলে গেল। তাহলে আইটা হচ্ছে ট্রান্সমিটেড লাইটের ইন্টেন্সিটি, I0 হচ্ছে ইনসিডেন্ট লাইটের ইন্টেন্সিটি। তাহলে ট্রান্সমিটেড লাইটের ইন্টেন্সিটি ডিভাইডেড বাই ইনসিডেন্ট লাইটের ইন্টেন্সিটি, সেটা বলে ট্রান্সমিটেন্স। হ্যাঁ, ট্রান্সমিটেন্স হচ্ছে I/I0। এটা অনেক সময় তোমার পার্সেন্ট ট্রান্সমিটেন্স নিয়েও লোকে কথাবার্তা বলে, মানে যেহেতু এটা একটা ফ্র্যাকশন হয়, এখানে পার্সেন্ট ট্রান্সমিটেন্স যদি তুমি বলো, পার্সেন্ট ট্রান্সমিটেন্স, সেটাকে তুমি পার্সেন্টলি এইরকম ভাবে লিখছো, সেটা হচ্ছে I/I0 ইন্টু 100, এটা পার্সেন্ট ট্রান্সমিটেন্স। ঠিক আছে, সেগুলো হচ্ছে ইউনিটলেস কোয়ান্টিটি। আচ্ছা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কোন একটা মিডিয়ামে কি করে ডিফাইন করতে হয়? ওই মিডিয়ামে লাইটের স্পিড ডিভাইডেড বাই, সরি, ভ্যাকুয়ামে লাইটের স্পিড ডিভাইডেড বাই ওই মিডিয়ামে লাইটের স্পিড, এই যে রেশিওটা, সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেটা ইউনিটলেস কোয়ান্টিটি। আচ্ছা, রিলেটিভ পারমিটিভিটি বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলে কিছু জিনিস আছে, যেটা আমরা পরে ভালো করে ডিফাইন করছি। রিলেটিভ পারমিটিভিটি বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, সেগুলো একটা ইউনিটলেস কোয়ান্টিটি। সেটা তুমি পরে দেখাবো যে অ্যাবসোলিউট পারমিটিভিটি অফ এ মিডিয়াম ডিভাইডেড বাই অ্যাবসোলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকিউম, তাদের রেশিও হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, সেটা বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, বা ইন আদার ওয়ে সেটা তুমি দেখতে পাবে। এর পরে এটা খুব ভালো করে বলবো। সেটা হচ্ছে দুটো চার্জকে রেখেছো, তাদের মধ্যে ডিস্টেন্সটা ফিক্স করে দিয়েছো, তাদেরকে ভ্যাকুয়ামে রাখলে যা ফোর্স হবে ডিভাইডেড বাই কোন একটা মিডিয়ামে রাখলে যে ফোর্স হবে, তাদের রেশিওটা, সেটাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি, সেটা একটা ইউনিটলেস কোয়ান্টিটি। তো দেখো আমি বেশ কিছু ইউনিটলেস বা ডাইমেনশনলেস কোয়ান্টিটি বললাম। পরে তুমি রেনল্ড নাম্বার বলে একটা জিনিস পড়বে ভিসকোসিটির কনটেক্সটে। রেনল্ড নাম্বার হচ্ছে মানে তোমার দেখবে মানে এটা যখন ভিসকোসিটি পড়াবো তখন তুমি দেখবে যে একটা সার্টেন ভেলোসিটির নিচে যদি কোন একটা লিকুইড ফ্লো করে, তাহলে স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হবে, ল্যামিনার ফ্লোটা মেনটেন হয়। তার থেকে স্পিডটা বেড়ে গেলেই বা ভেলোসিটি বেড়ে গেলেই মোশনটা তোমার টার্বুলেন্ট হয়ে যায়। তাহলে একটা পার্টিকুলার ভেলোসিটি যার নিচে থাকলে স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন থাকে, তাকে বলে ক্রিটিক্যাল ভেলোসিটি। আচ্ছা, ক্রিটিক্যাল ভেলোসিটি হয় কে ইটা বাই রো আর, যেখানে ইটাটা হচ্ছে লিকুইডের ভিসকোসিটি কোএফিসিয়েন্ট, রোটা হচ্ছে লিকুইডের ডেনসিটি, আর আরটা হচ্ছে যে ক্যাপিলারি দিয়ে ফ্লুইডটা ফ্লো করছে সেই ক্যাপিলারি রেডিয়া। তাহলে এই যে কে যে কোয়ান্টিটি, সেটা রেনল্ড নাম্বার, এবং সেই রেনল্ড নাম্বারটা কিন্তু একটা ইউনিটলেস নাম্বার। ঠিক আছে, বা ডাইমেনশনলেস নাম্বার। ঠিক আছে, তাহলে দেখো আমি কতকগুলো তোমার ফিজিক্যাল কোয়ান্টিটি বললাম যেগুলো ইউনিটলেস বা ডাইমেনশনলেস। তুমি এখানে আরো বেশ কিছু কিছু ডাইমেনশনলেস কোয়ান্টিটি কিন্তু অ্যাড করতে পারবে। তুমি কি মানে দুজনে অন্তত দুটো বলো, যে কটা বলেছে সাতটা, এই সাতটা বাদ দিয়ে দুজনে অন্তত তুমি একটা বলো যে ইউনিটলেস বা ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি বলো। না, নিউমেরিক্যাল ভ্যালু তো মানে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি হতে হবে। ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকে আর একটা তোমার ইউনিট থাকে। ঠিক আছে, এবারে আমি তো শুধু নিউমেরিক্যাল ভ্যালু বললে সেটা তার ফিজিক্যাল কোয়ান্টিটি হলো না, আমি বলছি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা ইউনিটলেস। মানে যে সাতটা বলেছি, সাতটার বাইরে প্রচুর আছে। যেমন ধরো বলছে ফ্রিকশনাল কোফিশিয়েন্ট। ফ্রিকশনাল কোফিশিয়েন্ট তুমি কিভাবে ডিফাইন করো?
মানে যে কোনো কোএফিসিয়েন্টই ইউনিটলেস হবে তার কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু। হ্যাঁ, ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট তুমি কি করে ডিফাইন করো? স্যার স্ট্রেন স্ট্রেন স্ট্রেস স্ট্রেন এগুলো তো তোমার কেউই ইউনিটলেস নয়। স্ট্রেসও ইউনিটলেস নয়, স্ট্রেনও ইউনিটলেস নয়। সেইখান থেকে যে বিভিন্ন রকম ইলাস্টিসিটি কোএফিসিয়েন্ট গুলো বলে কেউই তো ইউনিটলেস নয় বাবা। হ্যাঁ, কি মনে হয়? কি মনে, কিছুই মনে করতে পারছো না? তোমরা প্রচুর প্রচুর ব্যবহার করো। তোমার রক্তের পিএইচ কত? আরে রক্তের পিএইচ কত? কত? 7 এর কাছাকাছি, 7 থেকে একটু বেশি। 7 থেকে 7 পয়েন্ট সামথিং যদি তুমি বলো, তার ইউনিট কি? কিছু ইউনিট ব্যবহার করো? না, তাহলে অ্যাবজর্বেন্স তুমি ইউনিট ব্যবহার করো? না স্যার। যখন তুমি ত্রিগোনোমেট্রি পড়ে অ্যাঙ্গেলগুলোকে লিখছো, থিটা, কোনো ইউনিট ব্যবহার করো? তাহলে কি হচ্ছে? তাহলে এই দেখো, এই যে সব ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো সেগুলো সবই কিন্তু ইউনিটলেস বা ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি। মানে এটা তাহলে তোমাকে যে কাজটা দিচ্ছি আমি প্রথমে, এইখানে তুমি এই যে লিস্টটা আমি এখানে 7-8টা বলেছি, তুমি এই লিস্টটাকে আরো বাড়াবে। মানে আগের দিনে যেমন এইটা বলছিলাম যে ডিরাইভ যে ফিজিক্যাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বা বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি 7টা, সেই নিয়ে কোনো ব্যাপার না। ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি এইটা যেটা আমি আগের দিন পড়িয়েছিলাম, এটা আমি আমি এটা বললাম যে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই মেক এ কম্প্রিহেন্সিভ লিস্ট। এটা আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা খাতা থেকে এটা করবে যে ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি একটা কম্প্রিহেন্সিভ লিস্ট তুমি বানাবে। আচ্ছা, এবারে ইউনিটলেস বা ডাইমেনশনাল ফিজিক্যাল কোয়ান্টিটি কয়েকটা বলেছি, এছাড়া আরো অনেক কিছু ডাইমেনশনলেস বা ইউনিটলেস ফিজিক্যাল কোয়ান্টিটি আছে। তাহলে এখানেও তোমাকে একটা কাজ দিচ্ছি, মেক এ comprehensive list of unitless or dimensionless physical quantity. Equilibrium constant ইউনিট কি? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট জানো? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ইউনিট কি আছে? ইউনিট মনে পড়ছে না? সাম্য ধ্রুবক বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা ইউনিটলেস কোয়ান্টিটি। প্রবাবিলিটি ইউনিট কি? প্রবাবিলিটি রিলেশন। ইউনিট নাই। তাহলে তুমি দেখতে পাচ্ছ, তুমি নিজেই জানো আর কি, হয়তো মনে পড়ছে না, প্রচুর রকম তুমি পাবে। অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট ইউনিটলেস, ফিউগাসিটি কোফিশিয়েন্ট ইউনিটলেস, প্রচুর রকম ইউনিটলেস তুমি কোয়ান্টিটি পাবে। সেখানে আমি কয়েকটা যে বললাম, 7টা আরো মুখে বলে দিলাম খান সাথে, এরপরও তুমি এটা কিন্তু আমি পরের দিন দেখবো তোমার কাছ থেকে। আর এক্সটেন্সিভ লিস্ট অফ ইউনিটলেস আর ডাইমেনশনাল ফিজিক্যাল কোয়ান্টিটি তোমায় জানতে হবে। আচ্ছা, আচ্ছা এবারে দেখো, আমি ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস বলছি যে এনি লগারিদমিক অর এক্সপোনেনশিয়াল কোয়ান্টিটি আর ইউনিটলেস আর ডাইমেনশনাল। ধরো আমি যদি বলি যে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, বা এটা লগ নিয়ে নিলে এক্স ইকুয়াল টু এল এন ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স হলে এক্স আর ওয়াই অবশ্যই ইউনিটলেস বা ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি হবে। বা এক্স ইকুয়াল টু এল এন ওয়াই যদি বলো, তাহলে এক্স আর ওয়াই তার অবশ্যই ইউনিটলেস বা ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি হবে। বলতে পারো যে কেন ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স হলে
ওয়াই যদি ই টু দি পাওয়ার এক্স এইরকম ভাবে মানে এক্স আর ওয়াই দুটো কোয়ান্টিটি যদি এইভাবে রিলেটেড হয় ওয়াই কট ই টু দি পাওয়ার এক্স আর কি, এটা এক্সপোনেনশিয়ালের আর সেখানে এক্স আর ওয়াই কেন ইউনিটলেস হবে কিছু বলতে পারো? কোনো আইডিয়া আছে? দেখুন টু দি পাওয়ার সামথিং, হ্যাঁ বলো ই টু দি পাওয়ার। সেটা একটা টু দি পাওয়ার সামথিং কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালুতে ডিনোট করছে, সেটা সেই জন্য ইউনিটলেস। না নিউমেরিক্যাল ভ্যালুকেই ডিনেট করছে তোমাকে কে বললো? বা নিউমেরিক্যাল ভ্যালুকেই ডিনোট করতে হবে এটি মাথার দিব্যি আছে। মানে নিউমেরিক্যাল ভ্যালুকেই রিপ্রেজেন্ট করবে কেন আমি সেটাই জিজ্ঞেস করছি। তো তা নিউমেরিক্যাল ভ্যালুকে যদি রিপ্রেজেন্ট করে তাহলে তো ওয়াই তো অটোমেটিক্যালি তো মানে ইউনিটলেস নাম্বার হয়ে গেল আর এক্স তো ইউনিটলেস নাম্বার হয়ে গেল, কিন্তু তুমি কেন বলছো যেটা ওটা তোমার ইউনিটলেস মানে ওটা তোমার একেই রিপ্রেজেন্ট করবে মানে একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করবে? মানে এটা তো একটা ম্যাথমেটিক্যাল ফাংশন, হ্যাঁ তো ওখানে আমি এক্স এর যাই বুদ্ধি না কেন যে একটা আসবে যেটা আউটপুটটা একটা ভ্যালু আছে। না না ম্যাথামেটিক্যাল ফাংশন তো তুমি অনেক রকম ভাবে করতে পারো। ধরো ম্যাথামেটিক্যাল ফাংশন, ধরো আমি কথার কথা বলছি, এই যে ভিটা টি এর কেমন করে ফাংশন, তুমি ভি ইকুয়াল টু যখন ইউ প্লাস এফ টি লিখছো তখন তো ভি আজ এ ফাংশন অফ টি হিসেবেই লিখছো, সেটা তো একটা ম্যাথামেটিক্যাল ফাংশন। সেখান থেকে অবশ্যই তার একটা ইউনিটলেস নাম্বারই হয়। ভি বা ইউ বা এ বা টি তার কি মানে ম্যাথামেটিক্যাল ফাংশন থেকে এক্সপ্রেস করা যায়। তুমি ধরো কোনো একটা আইডিয়াল গ্যাসের ভলিউমটাকে তুমি টেম্পারেচার প্রেশার এবং নাম্বার অফ মোলসের ফাংশন হিসেবে লিখলে, ভি ইজ এ ফাংশন অফ এন টি অ্যান্ড পি, তার মানে কি ভিটা ইউনিটলেস নাম্বার? আরো কংক্রিট অ্যান্সার দিতে হবে। দেখো যে ওয়াই কট ই টু দি পাওয়ার এক্স যখন বলছো, এই ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশনটা তুমি মাথায় করে ভেবে ভেবে দেখো, ই টু দি পাওয়ার এক্স এক্সপান্ড করলে কত হয়? 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউ বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। জানো তো এটা ওয়াই কট ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন হচ্ছে এইটা, এটা জানা আছে? অনুষ্কা জানা আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ কি না? হ্যাঁ আছে। আছে তো, আচ্ছা এবারে দেখো তাহলে, তাহলে এই যে প্রথম টার্মটা কি, প্রথম টার্ম তো 1, এটা তো নাম্বার। এবারে নাম্বারের সঙ্গে তো নাম্বারই যোগ হবে। নাম্বারের সঙ্গে যদি এক্স এর কোনো একটা ইউনিট থাকো, ধরো বললাম মিটার, এটা মিটার স্কোয়ার, এটা মিটার কি, এটা কি যোগ হতে পারে? তাহলে সবসময় তো যখন তুমি যোগ করবে বা বিয়োগ করবে তখন তো সমজাতীয় রাশির মধ্যেই যোগ বা বিয়োগ করতে পারা যায়। যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে তুমি তো যোগ বা বিয়োগ করতে পারবে না। তুমি কি 5 টাকার সঙ্গে 5 কেজি যোগ করতে পারবে? দুটো গরু প্লাস দুটো গরু 4টে গরু জানো, দুটো ছাগল প্লাস দুটো ছাগল হচ্ছে 4টে ছাগল জানো, এই দুটো গরু প্লাস দুটো ছাগল এদেরকে কি যোগ করা যায়? যায় না। তাহলে এবারে প্রথমটাই যেহেতু নাম্বার হয়ে গেল তাহলে উপায় নেই, এই এক্স বা এক্স এগুলো নাম্বার হতে বাধ্য। সেই জন্য দেখো এই যে মানে মাস্ট বি নাম্বার অ্যাজ ওয়ান ইজ এ ইউনিটলেস বা ডাইমেনশন নাম্বার, সেখানে এখানে এক্স আর ওয়াই তাদের দুজনই ইউনিটলেস বা ডাইমেনশনলেস হতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা এবারে তুমি এইখান থেকে যখন তুমি লগ নিয়ে নেবে তাহলে এক্স ইকাল টু এল এন ওয়াই, তাহলে এক্স আর ওয়াই তার ইনভার্স ফাংশন হচ্ছে লগ ফাংশন। তাহলে এক্স আর ওয়াই যদি ইউনিটলেস নাম্বার হয় ঠিক একই রকম ভাবে এক্স ইকাল টু এল এন ওয়াই যখন বলছো তখনও এক্স আর ওয়াই তোমার ইউনিটলেস নাম্বারই হবে। আচ্ছা তোমাকে একটা জিনিস আমি একটু বলে দিই, দেখো অনেক সময় এইখান থেকে আমি এক্সপোনেনশিয়াল থেকে দেখুন লগারিদম যেমন করলাম, তোমার একটা জিনিস এখানে 1 মিনিট জায়গা খুঁজতে হবে একটু, আমি পরে বলে দেবো। আচ্ছা এখানে ঢোকাচ্ছি, আমি পরে ঠিক করে দিচ্ছি। এখানে যেটা ভালো হতে ভাবছে 1 মিনিট না। আচ্ছা ঠিক আছে, এখানে আমি লিখছি, পরে ঠিক করে নেওয়া যাবে। আচ্ছা দেখো ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন তুমি লিখলে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই
থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর এক্স ফাংশনও তোমার অনেক জায়গায় লাগবে। এটা কি হবে না 1 - x প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। আমি এই দুটো এক্সপানশন বলে দিলাম আর কি, হ্যাঁ। আর এবারে আমি যখন লগারিদমিক ফাংশনটাকে ডিফাইন করছিলাম, লগারিদমিক ফাংশনটা হচ্ছে তোমার এইভাবে ডিফাইন করছো, মানে y = e টু দি পাওয়ার x লগ নিচ্ছ, তাহলে x = ln y হচ্ছে। এবারে তুমি যদি এক্সপানশনের টার্মসে দেখো, এরকম একটা এক্সপানশন তুমি করবে, ln 1 প্লাস এক্সটা হচ্ছে তোমার x মাইনাস x স্কোয়ার বাই 2 মাইনাস প্লাস x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ডট। এইটা হচ্ছে ln 1 প্লাস x এর এক্সপানশন। আর ln 1 মাইনাস x যদি করো তাহলে এটা হয়ে যাবে মাইনাস x মাইনাস x স্কোয়ার বাই 2 মাইনাস x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস ডট 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 ডট। এবারে দেখো তুমি যেভাবে ভাববে আর কি, যে ডান দিকে আছে x x স্কোয়ার x কিউব x টু দি পাওয়ার 4, তাহলে এরা তো x যদি তার একটা ইউনিট থেকে যেত ধরো মিটার, এটা মিটার স্কোয়ার, এটা মিটার কিউব, এগুলো কখনো যোগ হতে পারে না, তাহলে x একটা ইউনিটলেস নাম্বার হতে বাধ্য। মোরওভার ln 1 প্লাস x করছো, তাহলে লগ যদি 1 প্লাস x করো, 1 তো একটা নাম্বার, তাহলে x হচ্ছে নাম্বার হতে বাধ্য। সিমিলারলি ln 1 মাইনাস x এর ক্ষেত্রে একই রকমের সিচুয়েশন। আচ্ছা এছাড়া ধরো তুমি যদি সাইন x বলো, সাইন x এর এক্সপ্রেশন হচ্ছে x মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এটা হচ্ছে সাইন x এর এক্সপানশন। cos x এর এক্সপানশন করলে 1 মাইনাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস x টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। এইটা তাহলে এবারে দেখো, এবার ঠিক একই রকম ভাবে তোমার tan x বলো, cot x বলো, sec x বলো আর cos x বলো, এই যে ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো হচ্ছে, তুমি যদি সাইন x cos x জানলে, tan x টা হচ্ছে sin x বাই cos x তুমি লিখে ফেলতে পারবে, বা cot x যখন করছো cos x বাই sin x, বা sec x যখন করছো 1 বাই cos x, আর cos x হচ্ছে 1 বাই sin x। তাহলে sin x cos x এর এক্সপানশন জানলে tan x cot x sec x cos x সব তুমি বলতে পারবে। আর এবারে sin x যদি এইরকম দেখতে হয়, তাহলে পরিষ্কার দেখো এটা এক্সটা ইউনিট বা নাম ডাইমেনশনলেস হতে বাধ্য, কারণ এর এক্সপানশন এক্স আছে, এক্স কিউব আছে, এক্স কিউব 5 ইত্যাদি আছে, বা cos x এর ক্ষেত্রে এক্স্যাক্টলি একই, এক্সটা ইউনিটলেস হতে বাধ্য। তাহলে যখনই তুমি কোনো একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের কথা লিখবে, তখন তার যে আর্গুমেন্টটা, যেটা আমি অ্যাঙ্গেল বলছি, সেই অ্যাঙ্গেলটা কিন্তু তোমার ইউনিটলেস বা ডাইমেনশনাল হতে হবে। আচ্ছা এইখান থেকে একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, তোমরা লিমিট যখন পড়ে তো দেখেছো, লিমিট এক্স টেন্ডস টু 0, সাইন এক্স থেকে তোমাকে এক্স লিখতে হয়, আর লিমিট এক্স টেন্ডস টু 0 cos x কে তোমার 1 ধরতে হয়। কারণ যখন এক্সটা টেন্ডস টু 0 হবে, এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার এই টার্মগুলো বাদ চলে গেল, cos x টা 1 হয়ে যাবে। আর লিমিট যখন এক্স টেন্ডস টু 0, তাহলে এক্স কিউব এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 7 তারা অনেক অনেক ছোট বলে শুধুমাত্র এক্স টার্মটা থাকবে। তোমরা পড়েছো যে সাইন থিটা ইকুয়াল টু থিটা হয়ে যায় যখন থিটাটা খুব ছোট হয়ে যায়। সেটাই বলছি যে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্সটা তোমার এক্স হয়ে যায়, লিমিট এক্স টু 0 cos x টা তোমার বেসিক্যালি 1 হয়ে যায়। সেটা এই এক্স ফাংশনটা যদি জানো, তাহলে সেখান থেকে বলা হচ্ছে তোমার অনেক সুবিধে। আচ্ছা এবার এই কনটেক্সটে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট বলি, যে আমাদের দেখবে যখন তুমি প্লেন অ্যাঙ্গেলের কথা বলতে, প্লেন অ্যাঙ্গেল যখন ডিফাইন করছো, তুমি কিরকম ভাবে করছো? ধরো তুমি এই হচ্ছে একটা সার্কেল, ধরো এটা সেন্টার আছে, ধরো এই রেডিয়াসটা আর, আর এই লেনটা ধরো এস, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে কি হয়, এস ইকুয়াল টু আর থিটা হয়। তাহলে এখান থেকে থিটাটা কত হচ্ছে, এস বাই আর। তাহলে এইটা হচ্ছে আমার যেটা সার্কামফারেন্স যেটা আছে, সেই সার্কামফারেন্সের একটা লেন্থ সেগমেন্ট তুমি নিয়েছো, এটা এস, তাকে রেডিয়াস দিয়ে ভাগ করছো, তাহলে এই লেন্থের যা ইউনিট হবে, এস এর যা ইউনিট আর এর তাই ইউনিট। তাহলে এই যে থিটাটা, সেটা অবশ্যই কিন্তু একটা ডাইমেনশনলেস হবে।
ডাইমেনশনলেস বা ইউনিটলেস হবে। এবারে এই প্লেন অ্যাঙ্গেল এক্ষেত্রে আগে যেটা বলা হতো এর একটা তোমার ইউনিট করে দিত রেডিয়ান। রেডিয়ানটাকে বলার জন্য লোকে বলে বা কখনো কখনো ডিগ্রির কথা বলে, ডিগ্রিটা বলার জন্য লোকে বলে, কিন্তু বেসিক্যালি তুমি যখন ডাইমেনশনাল অ্যানালিসিস করবে প্লেন অ্যাঙ্গেলটা তোমাকে ইউনিটলেস বা ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি হিসেবেই তোমাকে ভাবতে হবে। ঠিক একই রকম ভাবে সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল যার ইউনিটটা আগে ভাবা হতো স্টেরেডিয়ান, স্টেরেডিয়ান এটাও কিন্তু বেসিক্যালি ইউনিটলেস অর ডাইমেনশনলেস। ওই জন্য আগে লোকে করতো কি, আগে যে আইপিএ কনভেনশন ছিল 7টা তোমার ফান্ডামেন্টাল বা বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটির সঙ্গে সঙ্গে 2টো সাপ্লিমেন্টারি বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটির কথা বলতো। সাপ্লিমেন্টারি বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে একটা প্লেন অ্যাঙ্গেল আর একটা সলিড অ্যাঙ্গেল। কিন্তু নতুন আইপিএ কনভেনশনে কিন্তু ওই দুটো তুলে দেওয়া হয়েছে, ওগুলোকে তোমার ইউনিটলেস ফিজিক্যাল কোয়ান্টিটি বা তুমি ইন আদার ওয়ে ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি বলছো, যেগুলো তোমার ইউনিটলেস, সেই স্ট্যাটাসে তাদের নিয়ে চলে যাওয়া হয়েছে। যেন এটা মাথায় রাখবে, তুমি যদি একটু পুরনো বই পড়ো তাহলে কিন্তু প্লেন অ্যাঙ্গেল এবং সলিড অ্যাঙ্গেল এই দুটোকে তোমার দেখবে সাপ্লিমেন্টারি বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি এরকম তোমার নাম দিয়ে আছে। তুমি এসএল অরোরা থেকে শুরু করে 11-12 যে সমস্ত বেশ ভালো বই পড়েছো সেখানেও দেখবে ওইভাবে লেখা আছে। এসএল অরোরা আসলে নতুন আইপাক কনভেনশনটা ইনকর্পোরেটই করেনি আর কি, সেখানে ওর ক্ষেত্রে ইউনিট ডাইমেনশনে প্রচুর গন্ডগোল আছে, হ্যাঁ, এসএল অরোরার ক্ষেত্রে আর কি। কিন্তু এমনি নর্মাল জানি না কি সব বই পড়েছে টড়েছো আর কি, সেখানে দেখবে তোমার এইগুলো কিন্তু চেঞ্জগুলো করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো দেখো তাহলে এইখানে আমি কিছু একটা মানে কিছু অ্যাডভান্স রিসোর্সের কথা বললাম, যেগুলো হয়তো এমনিতে অ্যাপারেন্টলি দেখে ম্যাথামেটিক্সের জিনিসপত্র, কিন্তু সেই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনগুলো অ্যাকচুয়ালি তোমাকে হেল্প করছে যে এক্সপোনেনশিয়াল আর্গুমেন্ট বা লগারিদমিক আর্গুমেন্ট বা যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে আর্গুমেন্ট, তারা যে অ্যাকচুয়ালি তোমার ইউনিটলেস বা ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি হবে সেটা বুঝতে তোমাকে সাহায্য করছে। ঠিক আছে, এই জায়গাটা পরিষ্কার? ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, এবারে দেখো একটা জিনিস তোমাকে আমি একটুখানি এ দিয়ে স্টার্ট করি, তারপর আমি ফিরে আসছি। আচ্ছা, কোন একটা সলিউশনের পিএইচ তুমি কেমন করে ডিফাইন করবে? একটা সলিউশনের পিএইচ তুমি কি করে ডিফাইন করবে? ধরো আমি বললাম যে একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করছি, যে হোয়াট ইজ দ্য pH of 10⁻⁴ molar aqueous solution of HCl. What is the pH of 10⁻⁴ molar aqueous solution of HCl? তাহলে কি করবে বলো, এর যখন পিএইচ ক্যালকুলেট করবে তুমি, বলো কি বলছো? বলো কি, মাইনাস লগ 10 বেস, বলো কি বললে, বলো অঙ্কন। আমি বললাম মাইনাস লগ অফ এইচ প্লাস করে ওই অ্যান্সার 4 আছে। মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, তাই তো? হ্যাঁ এটা তো। তাহলে এবার তুমি এখানে করছো কি, মাইনাস লগ 10 বেস 10⁻⁴ মোলার হলো বা মোল পার লিটার হলো, সেখানে তুমি অ্যান্সার 4 বলে দিলে। তাহলে এই যেভাবে তুমি বলেছো এটা হচ্ছে রং। কেন রং? দেখো ভালো করে খেয়াল করো, তুমি বলছো যে হোয়াট ইজ দ্য পিএইচ অফ 10⁻⁴ মোলার অ্যাকোয়াস সলিউশন অফ HCl, তাহলে 10⁻⁴ মোলার মানে ইটস এ কনসেন্ট্রেশন। তাহলে এইখানে যেটা লিখেছো CH প্লাস, এইটা হ্যাজ দ্য ইউনিট কি, সেটা ইউনিট অফ, তুমি যেভাবে লিখেছো মোলারিটি মানে মোল পার লিটার, তাহলে এখানে তো কনসেন্ট্রেশন এইচ প্লাসের একটা ইউনিট আছে,
কিন্তু তুমি তো একটু আগেই বলে গেলে যে যখন তুমি লগারিদমিক ফাংশন দেখবে সেটা ইউনিটলেস হবে, তাই না? তাহলে এইখানে যে তুমি পিএইচটাকে ডিফাইন করছো ডাইলিউট সলিউশনের জন্য, সলিউশন আমি ডাইলিউট ইচ্ছা করে নিয়েছি। ফর ডাইলিউট সলিউশন পিএইচ এ মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস তুমি লিখছো, এবার কনসেন্ট্রেশন অফ এইচ প্লাসের জায়গায় তোমার কাছে 10⁻⁴ মোলার লিখতে হবে। তাহলে তো লগের ভেতরে তোমার ইউনিট চলে এলো, লগের ভেতরে ইউনিট চলে এলে তুমি 4টা পাবে কি করে? আর তুমি তো একটু আগেই বলে গেলে যে লগারিদমিক কোয়ান্টিটি y ইকুয়াল টু ln x বাই x ইকুয়াল টু ln y হলে x আর y ইউনিটলেস বা ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি হবে, তাই না? বোঝা গেল প্রবলেমটা কোথায়? তাহলে কি করে ম্যানেজ করবে এই জায়গাটা? অনুষ্কা কি করে ম্যানেজ করবে? অনুষ্কা চুপ কেন? কই রে, আছিস নাকি নেই? অনুষ্কা কি আছিস? অনুষ্কা আরে, কোথায় গেল রে? এ অঙ্কটা আছে রে, ও স্যার লেফট হয়ে গেছে, লেফট হয়ে গেছে। এক্ষুনি লেফট, হ্যাঁ মানে এক্ষুনি লেফট হয়ে গেছে। ও মানে ইন্টারনেটের কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ মেবি হবে সেরকম, হ্যাঁ জয়েন হয়েছে। জয়েন হয়েছে। হ্যালো হ্যাঁ কি রে, তুই কতক্ষণ শুনতে পাসনি? স্যার, এইটা যখন স্টার্ট করলে তখন থেকে আমার মাইকও কাজ করছিল না। ও আচ্ছা, এইটা এই 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 পার্টটা তো। এই কোয়েশ্চেনটা, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, আমি বলছি যে 10⁻⁴ মোলার অ্যাকোয়াস সলিউশন অফ HCl তার পিএইচ কত? হ্যাঁ আচ্ছা, এবারে অঙ্কন যা বলেছে আমি সেই মতো করে লিখে গেছি যে ফর ডাইলিউট সলিউশন পিএইচ হচ্ছে মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস, এটা তুই জানিস নিশ্চয়ই, তাই তো? হ্যাঁ স্যার। এবারে হ্যাঁ। সেই মতো করে কনসেন্ট্রেশন অফ H প্লাস হচ্ছে 10⁻⁴ মোলার আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ও বলছে উত্তরটা 4 হবে। এবারে আমার ডাউটটা হচ্ছে যে যে আমি তো একটু আগে বলে গেলাম y ইকুয়াল টু যদি ln x হয় তাহলে x আর y তো ইউনিটলেস বললাম, তাই তো? তাহলে এবারে ও যখন পিএইচ টা সমান মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস বলছে, এখানে কনসেন্ট্রেশন অফ H প্লাস একটা ইউনিট আছে, সেটা হচ্ছে মোল পার লিটার, মানে মোলারিটি ক্যাপিটাল M মানে হচ্ছে মোল পার লিটার, একটা ইউনিট আছে তো। তাহলে তোমার অ্যাকচুয়ালি লগারিদমিক কোয়ান্টিটির আর্গুমেন্টে কোনো ইউনিট থাকা চলবে না, এবং লগারিদমিক কোয়ান্টিটি নিজে ইটসেলফ ইউনিটলেস। এবারে এইভাবে যদি তুমি লেখো তাহলে তো তোমার গন্ডগোল থাকছে, সেটাই বলছে। তাহলে এইভাবে তো লেখা ঠিক না, তাহলে তো রং হচ্ছে। তাহলে কারেক্টটা কি হবে? কারেক্টটা হচ্ছে তোমাকে এই যে লগের ভেতরে যে ইউনিটটা আছে সেই ইউনিটটাকে কাটতে হবে। তাহলে কারেক্ট স্টেটমেন্টটা কি? কারেক্ট স্টেটমেন্টটা কি? যে ফর ডাইলিউট সলিউশন পিএইচটা তোমার লিখতে হবে এইভাবে মাইনাস লগ 10 বেস এই কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই নিচে একটা C0 করে দিতে হয়, একটা রেশিও করে দিতে হয় যাতে করে ভেতরের পার্টটা ইউনিটলেস হয়। যেখানে কি হচ্ছে যে ইফ concentration of H plus is in the unit of mole per liter, then C0 is the standard concentration equal to 1 mole per liter. দেখো তুমি যদি C0টাকে 1 মোল পার লিটার লেখো আর কনসেন্ট্রেশন H প্লাসের ইউনিটটাকে সেই মোল পার লিটার লেখো, তাহলে দেখো মোল পার লিটার তোমার কেটে যাবে, কেটে গেলে আর কোনো অসুবিধা থাকছে না। তাহলে কি হচ্ছে এটা? তাহলে মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন H প্লাসটা লিখলে 10⁻⁴ মোল পার লিটার, আর নিচে C0টাকে লিখলে কত? 1 মোল পার লিটার, এইটা। তাহলে দেখো, তাহলে এখন এই ইউনিট মোল লিটার কেটে চলে গেল, করে তোমার ফাইনাল অ্যান্সারটা 4 বেরিয়ে গেল। তাহলে এইরকম ভাবে করলে হবে না, তোমাকে কারেক্টলি যেটা করতে হবে সেটা হচ্ছে এই। বুঝতে পেরেছো? এইটা। তাহলে এটাই বলছি যে এই লগারিদমিক কোয়ান্টিটি ইউনিটলেস,
সেইটা তুমি মাথায় প্রথমে ঢুকিয়ে নাও, বা এক্সপোনেনশিয়াল কোয়ান্টিটি ইউনিয়নলেস সেটা তুমি মাথায় ঢুকিয়ে নাও, সেটা তো আমাকে অনেক রকমভাবে হেল্প করবে। সেই জিনিসটা আমি একটুখানি বলছি। যেমন দেখো এখানে বললাম, এই যে প্রথমে বলে যে পিএইচ যখন তুমি ডিফাইন করছো, পিএইচটা অ্যাকচুয়ালি ডাইলিউট সলিউশন যদি না হয়, যে কোনো আরবিট্রারি সলিউশনের জন্য -log10 অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস লিখতে হয়। অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস, এখানে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইউনিটলেস কোয়ান্টিটি, আর অ্যাক্টিভিটি অফ এইচ প্লাসটাকে তুমি লিখতে পারো এই অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট অফ এইচ প্লাস, মানে গামা অফ এইচ প্লাস এটা কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই C0, যেখানে গামা এইচ প্লাসটা অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট, সেটা কিন্তু একটা ইউনিটলেস কোয়ান্টিটি। এবারে এই C0টা হচ্ছে 1 মোল পার লিটার, আর কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস মাস্ট বি ইন দ্য ইউনিট অফ মোল পার লিটার। এবারে ভেরি ডাইলিউট সলিউশনের জন্য এই অ্যাক্টিভিটি কোফিশিয়েন্টটা তোমার অ্যাকচুয়ালি 1 হয়ে যায়। এই অ্যাক্টিভিটি কোফিশিয়েন্টটা 1 হয়ে যায় বলে তোমরা লেখো -log10 কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই C0। এটা 11-12 অ্যাক্টিভিটি দিয়ে অনেক কথাবার্তা বলা থাকে। যেমন ধরো তোমাকে যদি বলা হয় যে 10 মোলার HCl এর পিএইচ কত, 10 মোলার HCl এর পিএইচ কত হবে, তুমি যদি জাস্ট নর্মাল এই ডেফিনেশনটা লেখো সেটা -1 হয়ে যাবে। কিন্তু পিএইচটা তুমি দেখেছো 0 থেকে 14 মধ্যেই লোকে লেখে, তাহলে এখানে যে পিএইচটা -1 হয়ে গেল, সেটা কি ঠিক হলো নাকি ঠিক হলো না? কথা হচ্ছে এটা কিন্তু কনসেন্ট্রেটেড সলিউশন, তখন এই পিএইচ এর ডেফিনেশনটা -log10 কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই C এইরকম ভাবে লেখাই যাবে না, তখন লিখতে হবে ওই যে অ্যাক্টিভিটির টার্মসে। এবারে অ্যাক্টিভিটি জিনিসটা কি, বা অ্যাক্টিভিটি কোফিশিয়েন্টটা কি, বা অ্যাক্টিভিটি কোফিশিয়েন্টের সাথে কনসেন্ট্রেশনের কি রিলেশন, সেইগুলো কিন্তু তোমার পরে আস্তে 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 আমরা যখন আরো অনেক জিনিস পড়াবো তখন পড়বো। তুমি একটু মাথায় রাখবে যে ইউনিটলেস ফিজিক্যাল কোয়ান্টিটির কথা বলছিলাম। দেখো অ্যাক্টিভিটি একটা ইউনিটলেস ফিজিক্যাল কোয়ান্টিটি, অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট একটা ইউনিটলেস ফিজিক্যাল কোয়ান্টিটি, পিএইচ একটা ফিজিক্যাল মানে ইউনিটলেস ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, পরিষ্কার এই জায়গাটা? হ্যাঁ স্যার। তাহলে এই জন্য আমি এটা লিখেছি, ওয়ান শুড নট রাইট পিএইচ ইকুয়াল টু -log10 কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস। পিএইচ ইজ ইউনিটলেস আর ডাইমেনশনাল ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা তুমি মাথায় রাখবে। আচ্ছা, সিমিলার একটা সিচুয়েশনের কথা বলছি, অ্যাবজর্বেন্স বা অপটিক্যাল ডেনসিটি। তাহলে আমি ট্রান্সমিটেন্সটাকে ডিফাইন করেছিলাম আগে, যে একটা কালার অ্যাবজর্বিং পিসিসি আছে যে লাইট একে অ্যাবজর্ব করতে পারে। আমি I0 ইন্টেন্সিটির লাইট দিচ্ছি, কিছুটা পোর্শন অ্যাবজর্ব করে নিল, বাকিটা বেরিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে ট্রান্সমিটার লাইটের ইন্টেন্সিটি I হয়। তাহলে তোমার ট্রান্সমিটেন্স যেটা ডিফাইন করা হয়েছিল, ট্রান্সমিটেন্স টিটা হচ্ছে তোমার I/I0। আচ্ছা, এবারে অ্যাবজর্বেন্স বা অপটিক্যাল ডেনসিটি ডিফাইন করা হয় এইভাবে, log10 I0/I, log10 I0/I। এবার I0/I যেহেতু 1/t, তুমি এটা লিখতে পারো -log10t। তার মানে এখান থেকে পরিষ্কার যেটা, বোথ ট্রান্সমিটেন্স এবং অ্যাবজর্বেন্স তারা কিন্তু ইউনিটলেস বা ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি। ট্রান্সমিটেন্সটা আমি অলরেডি বলেছিলাম দুটো সমজাতীয় রাশির রেশিও যেহেতু, সেখানে ইউনিটলেস বা ডাইমেনশনলেস। কিন্তু যখন তুমি এইভাবে লিখছো, দেখো অ্যাবজর্বেন্স সমান হচ্ছে -log10t, তার মানে এটা লগারিদমিক ফাংশন, সেই জন্য a and t মাস্ট বি ইউনিটলেস আর ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি। এটা আর একটা ইউনিটলেস বা ডাইমেনশনাল ফিজিক্যাল কোয়ান্টিটি পেয়ে গেলে। আচ্ছা, তুমি পরে পড়বে যে কেমিক্যাল পোটেনশিয়াল বলে একটা ব্যাপার আছে। হ্যাঁ, জাস্ট কেমিক্যাল পোটেনশিয়াল জিনিসটা কি সেটা ফর দ্য টাইম বিং এখন তোমার না জানলেও চলবে। ওটা বেসিক্যালি মোলার বা পার্সিয়াল মোলার গিভস এনার্জি হয়। ওটা আমি এখন বোঝাতে চাইছি না, সেটা ক্রমশ থার্মোডাইনামিক্স যখন পড়বে তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ কেমিক্যাল পোটেনশিয়াল মিউটা হচ্ছে μ0 + RT/ln p, যেখানে পিটা হচ্ছে প্রেসার অফ দ্য গ্যাস। আর এবারে দেখো এই কেমিক্যাল পোটেনশিয়ালের যে মোলার বা পার্সিয়াল মোলার গিভস এনার্জি, তার একটা ইউনিট আছে, এবং সেটা অবশ্যই RT ইউনিটের সঙ্গে সমান হবে। হ্যাঁ, মানে একটা জুল পার কেলভিন এরকম তোমার, জুল পার মোল এরকম তোমার ইউনিট হবে আর কি। এটা কোনো অসুবিধা নেই। এবার কথাটা হচ্ছে যে লগের ভেতরে পি আছে, পিটা হচ্ছে প্রেসার রিপ্রেজেন্ট করছে। এবার লগের ভেতরে যদি তুমি প্রেসার দেখো, প্রেসার হচ্ছে ইউনিট বা ডাইমেনশন আছে, তার মানে এই যে এক্সপ্রেশনটা লেখা আছে, এক্সপ্রেশনটা লেখা নিশ্চয়ই ভুল হয়েছে। কারণ না, লগারিদমিক কোয়ান্টিটির একটা আর্গুমেন্ট লিখেছে প্রেসার, যে প্রেসারটা কিন্তু একটা ইউনিট আছে, সেখানে এটিকে রং রিপ্রেজেন্টেশন। কারেক্ট রিপ্রেজেন্টেশনটা তোমাকে করতে হবে কি করে, মিউ সমান μ0 + RT/ln p/p0, যেখানে p0 হচ্ছে 1 বার, অর্থাৎ প্রেসারটাকে তুমি বার ইউনিটে লেখো, আর p0 হচ্ছে 1 বার, যাতে করে দেখো ইউনিটগুলো কেটে যাবে, একটা ইউনিটলেস নাম্বার বেরোবে। তখন তুমি μ = μ0 + RT/ln p/p, মানে তুমি কেমিক্যাল পোটেনশিয়ালটাকে তখন তুমি বের করতে পারবে। এটা বুঝতে পারলে যে এরকম যদি কোনো একটা এক্সপ্রেশন থাকে μ = μ0 + RT/ln p, এই এক্সপ্রেশনটা গুলো কারেক্ট হতে পারে না। কারণ এখানে পিটা হচ্ছে প্রেসার রিপ্রেজেন্ট করে, লগের ভেতরে প্রেসার রাখছো যার একটা ইউনিট আছে, সেটা হওয়া চলবে না।
সেই জন্য সেই ইউনিটটাকে কাটার জন্য তোমার প্রেসারের ইউনিট দিয়ে কাটতে হবে, অর্থাৎ সেটাকে 1 বার দিয়ে কাটতে হয়, যেখানে পি জিরো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেসার হুইচ ইজ ইকুয়াল টু 1 বার। বোঝা গেল? ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে। তো স্যার, হ্যাঁ বলো। ক্লাস 11-এ আমরা একটা ফর্মুলা পড়তাম না যে n সেকেন্ডে ডিস্টেন্স ট্রাভেল কত, হ্যাঁ সেখানে যে ফর্মুলাটা থাকতো Sn ইজ ইকুয়াল টু u প্লাস হাফ a টু n মাইনাস 1। আরেকবার বলো। Sn দ্যাট ইজ ইকুয়াল টু u প্লাস হাফ a টু n মাইনাস 1। ঠিক বুঝতে পারছি না। এস এন ইকুয়াল টু, হ্যাঁ মানে এন এর টাইমে কতখানি ডিস্টেন্স যাচ্ছে। হ্যাঁ 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 u প্লাস হাফ a টু n মাইনাস 1। হ্যাঁ, তাহলে ওটা ডাইমেনশনালি কি করে কারেক্ট করছে? ডাইমেনশন কারেক্ট হবে, এবারে করে দেখিয়ে দিচ্ছি একটু পরে। এটা বেশি থেকে হ্যাং করে গেল নাকি? হ্যাঁ এক সেকেন্ড, কোনটা করছিলাম বলো তো। এটা বলে গেলাম। আচ্ছা আমি বলে দিচ্ছি একটু পরে। আচ্ছা দেখো, আচ্ছা যে কথাগুলো বলেছি, এই যে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, তার এক্সপানশন, সেখান থেকে এই যে কস এক্স, ট্যান এক্স, কট এক্স, সেক এক্স, কোসেক, এরা সব ইউনিট বা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। আচ্ছা এবারে অনেক সময় তুমি একটা হাইপারবোলিক ফাংশন বলে কিছু ফাংশনস আছে, যেমন সাইন হাইপারবোলিক এক্স, কস হাইপারবোলিক এক্স ইত্যাদি ইত্যাদি। সিমিলারলি ট্যান হাইপারবোলিক এক্স, কট হাইপারবোলিক এক্স, সেক হাইপারবোলিক এক্স, কোসেক হাইপারবোলিক এক্স এক্সেট্রা, এরা সব আছে। সাইন হাইপারবোলিক এক্স সেটা বাই ডেফিনেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। এবারে দেখো এটা এটা সাইন হাইপারবোলিক এক্স এর ডেফিনেশন, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। তাহলে এখানে পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ এগুলো সব ইউনিটলেস বা ডাইমেনশনলেস কোয়ান্টিটি হবে। কস হাইপারবোলিক এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, এখানেও যদি এক্সপোনেনশিয়াল পার্ট আছে এখানে ইউনিটলেস বা ডাইমেনশনলেস হবে, ঠিক আছে। আর এবার একটা ইম্পর্টেন্ট জায়গা আছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আচ্ছা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যখন তুমি ডিফাইন করেছো, থার্মোডাইনামিক পয়েন্ট থেকে পয়েন্ট অফ ভিউতে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিফাইন করলে এরকম তোমরা জানো যে স্ট্যান্ডার্ড ক্ষেত্রে গিভস প্লেনে যদি ডেল্টা জি জিরো হয়, ডেল্টা জি জিরো ইকাল টু মাইনাস আর টি এল এন কে, বা এখান থেকে কে ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আর টি। ঠিক আছে, এইটা নিশ্চয়ই পড়েছো, দেখো তাই তো? অনুষ্কা পড়েছিস তো এটা, কে সমান ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আর টি? হ্যাঁ স্যার করেছি। পড়েছিস তো? আচ্ছা এবারে দেখ, তাহলে এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা, সেটা তাহলে এক্সপোনেনশিয়াল কোয়ান্টিটি, তাহলে এক্সপোনেনশিয়াল কোয়ান্টিটি হলে কোনো উপায় নাই, ইট মাস্ট বি ইউনিটলেস বা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। বা এটা তুমি ডেল্টা জি জিরো ইকাল টু মাইনাস আর টি এল এর কে হিসেবে যদি লেখো, তাহলে কে মাস্ট বি একটা ইউনিটলেস বা ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা নিয়ে কোনো সন্দেহই নাই। আচ্ছা ডেল্টা জি জিরোর মানেটা একটুখানি বলে দিই, কারণ থার্মোডাইনামিক্স যদি না পড়ে থাকো তাহলে এটা গিভস এনার্জি অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট। আচ্ছা তাহলে এবারে দেখো এখানে যদি তোমার এল এন কেটা ইউনিটলেস হয়, তাহলে ডেল্টা জি জিরো ইউনিট আর টি ইউনিট সমান হবে, বা এর যে এক্সপোনেন্ট যেটা সেটা কিন্তু তোমার ইউনিটলেস হয়, তাহলে ডেল্টা জি জিরোর ইউনিট আর আর টি ইউনিট একই হবে। আরটা হচ্ছে জুল পার কেলভিন পার মোল, আর টিটা যদি কেলভিন হয় তাহলে ডেল্টা জি জিরো হচ্ছে জুল পার মোল হবে, এটা। আর এবার একটা ইম্পর্টেন্ট প্যারাডক্স থাকে, দেখো তোমরা 11-12 যখন কাইনেটিক পয়েন্ট অফ ভিউ থেকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে ডিফাইন করো, কিরকম করে করো, যে ধরে নাও এক্স মানে একটা রিভার্সেবল রিয়াকশন বা উভমুখী বিক্রিয়া তুমি কনসিডার করছো, এক্স থেকে ওয়াই হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট কে ওয়ান, ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট কে মাইনাস ওয়ান। তুমি ধরে নাও ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুজনেই ইজ অফ দ্য সেম অর্ডার, মানে ফরওয়ার্ড রিয়াকশনটা যে অর্ডারের, ব্যাকওয়ার্ড রিয়াকশন এক্স্যাক্টলি সেই অর্ডারে। এবার রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন তুমি কি লিখবে, কে ওয়ান ইন্টু ওই মুহূর্তে যে রিয়াকশনটা আছে তার কনসেন্ট্রেশন, তার পাওয়ার হচ্ছে এন। রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন কি লিখবে, ভি বিটা হচ্ছে কে মাইনাস ওয়ান, তার ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট কে মাইনাস ওয়ান, এটা ওই মুহূর্তে যে প্রোডাক্টটা আছে তার কনসেন্ট্রেশন সার্টেন পাওয়ার এন। এবার ইকুইলিব্রিয়াম যখন আসছে তখন কি হয়, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়াল রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন হয়ে যেতে হয়, কে ওয়ান ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার এন, এটা ইকুইলিব্রিয়ামে এক্স এর কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম
সেটা হচ্ছে k-1 ইন্টু ওয়াই এর কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার n। কেটা হচ্ছে k1/k2, এটা ওয়াই এর কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার n বাই এক্স এর কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার হচ্ছে n। এটা তো সেই মতো করে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তুমি ডিফাইন করো। আচ্ছা, এবারে দেখো যদি ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের অর্ডারগুলো এক্স্যাক্টলি একই হয়, তাহলে কেটা ইউনিটলেস হচ্ছে, সেই নিয়ে কোনো সমস্যা নেই। মানে যখন ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের অর্ডারগুলো একই হবে তখন এটা ইউনিটলেস হচ্ছে, কারণ কনসেন্ট্রেশনের পাওয়ার n, এখানে কনসেন্ট্রেশনের পাওয়ার n, কেটে যাবে, কেটে কেটে ইউনিটলেস হয়ে যাবে। এবারে প্রবলেমটা হচ্ছে যে যদি ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের অর্ডারগুলো আলাদা হতো, ধরে নাও ফরওয়ার্ড রিয়াকশনের অর্ডার হচ্ছে n1, ব্যাকওয়ার্ড রিয়াকশনের অর্ডার হচ্ছে n2, তো ঠিক একই রকম ভাবে যখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিফাইন করবে তখন কি হবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে ওয়াই এর কনস্ট্যান্ট অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার n2 বাই এক্স এর কনস্ট্যান্ট অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার n1। তাহলে এখানে তো কে ক্যান হ্যাভ এ ইউনিট। যদি n1 নট ইকুয়াল টু n2 হয়, যখন n1 নট ইকুয়াল টু n2, তখন তো পরিষ্কার এখান থেকে দেখতে পাচ্ছ কে এর ইউনিট থাকবে, তাই তো নাকি? ওকে। ধরো তুমি অ্যাজ ফর এক্সাম্পল তুমি বলছো এ থেকে ধরে নাও তোমার 2b হচ্ছে, এ থেকে 2b হচ্ছে, তাহলে এর ক্ষেত্রে যখন তুমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লেখো কেমন করে লেখো, বি এর কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম তার স্কোয়ার ডিভাইডেড বাই এর কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম, এইভাবে লেখো তো, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এ তো অবশ্যই ইউনিট থাকবে, কারণ বি এর কনসেন্ট্রেশন যদি মোল পার লিটার হয়, এর কনসেন্ট্রেশন যদি মোল পার লিটার হয়, তাহলে মোল পার লিটার একটা কেটে গেল, উপরে একটা মোল পার লিটার রয়ে গেল, তাহলে একটা ইউনিট থেকে যাচ্ছে। তাহলে তুমি দেখো একটু আগে বললে থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ থেকে যখন তুমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে ডিফাইন করেছো কে সমান ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আর টি, এটা কারেক্ট। তো সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে এটা ইউনিটলেস বা ডাইমেনশনলেস হবে। আবার এই কেমিক্যাল কাইনেটিক পয়েন্ট অফ ভিউ থেকে তুমি এক্স্যাক্টলি একই জিনিস করেছিলে, এই শুধু অন্য রকম ভাবে ডিফাইন করেছো। তাতে দেখো ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের অর্ডার যদি আলাদা হয়ে যায় তাহলে তো আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ইউনিট আছে। এখানে তো সেরকম কিছু বলে দিচ্ছে না যে কখনো কখনো ইউনিটলেস, কখনো কখনো ইউনিট আছে, এরকম তো বলছে না, সবসময় ইউনিটলেস। কিন্তু এখানে দেখো কখনো ইউনিট থাকছে, কখনো ইউনিট থাকছে না, তাহলে ঝামেলা থাকছে তো, তাই না? তাহলে সেই তাহলে তাহলে তোমরা তাহলে 11-12 কোনটা পড়েছো, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ইউনিট আছে পড়েছো, নাকি টাইম টু টাইম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ইউনিট থাকে সেভাবেই পড়েছো? কি মনে হয়? ইউনিটলেসই পড়েছে। হ্যাঁ, কি পড়েছো? ইউনিটলেস। ইউনিটলেসই পড়েছো। তাহলে এইগুলো ম্যানেজ করেছো কি করে, এই যে কথাগুলো বললাম আমি? সেটাকে আমি একটা প্যারাডক্স বলছি। সেই প্যারাডক্সটা তুমি কিভাবে রিজলভ করবে? দেখো এই যে বলে, তাহলে যদি n1 এবং n2 আলাদা হয়ে যায় তাহলে একটা ইউনিট থেকে যাচ্ছে, সেটা এই এই ধরনের, মানে আচ্ছা সরি, মানে এখানে একটা ইউনিট থেকে যাচ্ছে, তাহলে ইউনিটটা ম্যানেজ করবে কি করে? দেখো তুমি যেটা করবে, তুমি একটা c0 টু দি পাওয়ার n2 মাইনাস n1 দিয়ে ভাগ করে দাও। মানে y এবং x এর একটা ইউনিট আছে তো, তাহলে ওভার যদি মোল পার লিটার তার ইউনিট হয়, তাহলে ওভারঅল ইউনিটটা কত হলো, মোল পার লিটার তার পাওয়ার হচ্ছে n2 মাইনাস n1। দেখো তুমি ভাগ করে যাও c0 টু দি পাওয়ার n2 মাইনাস n1, যেখানে c0 হচ্ছে স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে 1 মোল পার লিটার। দেখো যদি তুমি করে দাও তাহলে দেখো সেটা ইউনিটলেস হয়ে যাবে। বুঝতে পেরেছো? তার মানে বেসিক্যালি কি হচ্ছে, মানে এটার আলাদা করে মানে হচ্ছে তুমি যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে ডিফাইন করো, তুমি এইরকম ভাবে ভাবো, ওয়াই এর কনসেন্ট্রেশন বাই c0 তার পাওয়ার n2 ডিভাইডেড বাই এক্স এর কনসেন্ট্রেশন বাই c0 তার পাওয়ার হচ্ছে n1, এইভাবে লেখো। তাহলে যেটা আমি বললাম যে ওয়াই এর কনসেন্ট্রেশন পাওয়ার n2 বাই এক্স এর কনসেন্ট্রেশন তার পাওয়ার n1 ইন্টু 1 বাই c0 টু দি পাওয়ার n2 মাইনাস n1 হয়ে যাচ্ছে, n2 মাইনাস n1 এটা হয়ে যাচ্ছে। তো সেটা সব ইকুইলিব্রিয়ামে, ইকুইলিব্রিয়ামে 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 তোমার ইকুইলিব্রিয়ামে, এটা ইকুইলিব্রিয়ামে, এটা ইকুইলিব্রিয়ামে। তাহলে বোঝা গেল? তার মানে আসলে ব্যাপারটা কি হয়, এইভাবে লেখাটা একটা মিসলিডিং। প্রথমে তোমাকে ল অফ মাস অ্যাকশন অনুযায়ী বা ভরক্রিয়ার সূত্র অনুযায়ী রেট অফ দ্য রিয়াকশন লেখা উচিত ছিল হচ্ছে k1 ইন্টু অ্যাক্টিভিটি দ্য সার্টেন পাওয়ার। এবার অ্যাক্টিভিটিকে যখন তুমি কনসেন্ট্রেশন দিয়ে রিপ্লেস করবে ডাইলিউট সলিউশনের জন্য, তখন c বাই c0টা লিখতে হতো, সেটা সব মিস করে যায়। খুব ভালো বই ছাড়া, হ্যাঁ খুব ভালো বই ছাড়া
এটাকে মিস করে যায়, মিস করলে তোমার মিসকনসেপশনটা তৈরি হয়। মানে ভরক্রিয়ার সূত্র থেকে তুমি এটাকে যখন ডিফাইন করছো, রেড লটাকে ডিফাইন করছো, সেখান থেকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিফাইন করছো, ল অফ মাস অ্যাকশন বা ভরক্রিয়া সূত্র কিন্তু এটা বলে যে রেট অফ দ্য রিয়াকশন সেটা যে অ্যাক্টিভ মাসের সঙ্গে প্রপোর্শনাল। আর অ্যাক্টিভ মাস তো জাস্ট কনসেন্ট্রেশন নয়, অ্যাক্টিভ মাস বা অ্যাক্টিভিটি সেটা একটা ইউনিটলেস কোয়ান্টিটি, সেটা বেসিক্যালি C/C0 ডাইরেক্ট সলিউশনের জন্য। সেই মতো করে লিখলে গন্ডগোলটা হতো না, যেটা আমি বললাম এইরকম ভাবে লিখতে হবে। তাহলে কেপি বলো, কেসি বলো, কেএক্স বলো, এগুলো সবই কিন্তু ইউনিটলেস বা ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা ভুল তোমরা করো, দেখো ধরো আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। এই আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার কি লিখে দাও বলো তো? KW সমান কনস্ট্যান্ট অফ H প্লাস ইন্টু কনস্ট্যান্ট অফ OH মাইনাস লেখো তো, তাই তো? হ্যাঁ। তাই না? তাহলে দেখো কনসেন্ট্রেশন অফ H প্লাস বা কনসেন্ট্রেশন অফ OH মাইনাস এর ইউনিট আছে, তাহলে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটারের ইউনিট থাকবে। কিন্তু আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার 25 ডিগ্রি সেন্টিগ্রেডে কত লেখো? 10⁻⁻14 লেখো, 10⁻⁻14। এখানে কোনো ইউনিট কি লেখো? লেখো না। তাহলে নিশ্চয়ই এই যে রিপ্রেজেন্টেশনটা, সেই রিপ্রেজেন্টেশন সত্যি নয়। তাহলে যেটা লেখা উচিত সেটা কি না, অ্যাকচুয়ালি এই এই পার্টিকুলার রিয়াকশনের জন্য যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা সেটা অ্যাক্টিভিটি অফ H প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ OH মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ H2O। এবারে পিওর লিকুইড তার অ্যাক্টিভিটি 1 ধরে নিতে হয়। প্রথম কথা, অ্যাক্টিভিটি গুলো ইউনিটলেস কোয়ান্টিটি, হ্যাঁ, মানে হচ্ছে অ্যাক্টিভিটি তোমার ইউনিটলেস, এইটা। আর জলের অ্যাক্টিভিটি 1 ধরতে হয়। তাহলে অ্যাক্টিভিটি অফ H প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ OH মাইনাস এই পর্যন্ত ঠিক। এবার এই অ্যাক্টিভিটিকে যখন তুমি কনসেন্ট্রেশন দিয়ে রিপ্লেস করবে তখন লিখতে হবে অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট কনস্ট্যান্ট অফ H প্লাস বাই C0, অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট অফ OH মাইনাস ইন্টু কনস্ট্যান্ট অফ OH মাইনাস বাই C0। এই অ্যাক্টিভিটি থেকে কনসেন্ট্রেশনের সম্পর্কটা হচ্ছে এইটা, অ্যাক্টিভিটি সমান অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট ইন্টু কনসেন্ট্রেশন বাই C0। এবারে যদি ভেরি ডাইলিউট সলিউশন হয়ে যায়, এটা এটা ফর, আচ্ছা এটা মানে ফর ভেরি ডাইলিউট বলতে হচ্ছে না, কারণ শুধু জলের যখন ডিসোসিয়েশন করছো H প্লাস এবং OH মাইনাস এত কম তৈরি হচ্ছে, তার জন্য অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট গুলোকে 1 ধরে নিতে হয়। তাহলে অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট 1 হয়, তাহলে কনসেন্ট্রেশন অফ H প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই C0 স্কোয়ার, এটা লিখতে হতো। মানে যখন তুমি লিখবে শুধু CH প্লাস ইন্টু COH মাইনাস লিখে দিলে হবে না, তাকে তোমাকে ভাগ করে দিতে হবে C0 স্কোয়ার দিয়ে, যেখানে C0 হচ্ছে 1 মোল পার লিটার, আর CH প্লাস এবং COH মাইনাস মাস্ট বি এক্সপ্রেস ইন দ্য ইউনিট অফ মোল পার লিটার। সেখানে KW সেটা তো অ্যাকচুয়ালি একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেভাবে আমি লিখেছি এটা অবশ্যই তোমার ইউনিটলেস বা ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি হবে। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে যেহেতু ইউনিটলেস বা ডাইমেনশনলেস, এই পার্টিকুলার ডিসোসিয়েশন অফ ওয়াটার বা যে কোনো ডিসোসিয়েশন অফ উইক অ্যাসিডের জন্য তোমার ওটা কিন্তু বেসিক একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা অবশ্যই ইউনিটলেস বা ডাইমেনশনলেস হবে। তাহলে তোমাকে এইরকম ভাবে লেখা যাবে না, যদি তুমি ভেরি ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে লিখবেই মনে করো CH প্লাস COH মাইনাস বাই C0 স্কোয়ার তোমাকে লিখতে হবে। বুঝতে পারলে? হচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, সিমিলার সিচুয়েশন হচ্ছে যে কোনো উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে বা পিকে যখন তোমরা বলো, বলো না যে একটা মানে উইক অ্যাসিডের জন্য, তাহলে অ্যাসিডের পিকে ভ্যালু দিয়ে তুমি লেখো। পিকে এটা তো আসে কে থেকে, এই যে পিকে এটা হচ্ছে মাইনাস লগ 10 বেস কে। তাহলে পিকে লাইক পিএইচ একটা ইউনিটলেস কোয়ান্টিটি হবে, কে এটাও একটা ইউনিটলেস বা ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি হবে। তাহলে সেই কে এটা কি না উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কে এ, সেটাকেও এই যে একটা ওখানে যেমন জলকে ডিসোসিয়েট করেছিলাম, এখানে একটা উইক অ্যাসিড এইচ একে আমি ডিসোসিয়েট করছি করে H প্লাস এবং A মাইনাস হচ্ছে। তাহলে তার ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে অ্যাক্টিভিটি অফ H প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ A মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ H এ। তাহলে অ্যাক্টিভিটি অফ H প্লাসটা হচ্ছে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ H প্লাস ইন্টু কনস্ট্যান্ট অফ H প্লাস বাই C0। অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ A মাইনাস হচ্ছে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ A মাইনাস ইন্টু কনস্ট্যান্ট অফ A মাইনাস বাই C0। আর অ্যাক্টিভিটি অফ H এটা হচ্ছে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ H এ ইন্টু কনস্ট্যান্ট অফ H বাই C0। এবার তুমি যদি ধরে নাও যে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট গুলো সব 1 ডাইলিউট সলিউশনের জন্য, তাহলে যেটা হবে CH টা CA মাইনাস বাই CH ইন্টু C0। দেখো এইখানে এর কনসেন্ট্রেশন মোল পার লিটার, এর ইউনিট মোল পার লিটার, এটা মোল পার লিটার, C0 হচ্ছে 1 মোল পার লিটার। মানে যেখানে তোমার C0 টা হচ্ছে তোমার 1 মোল পার লিটার, আর CH প্লাস CA মাইনাস CH এ must be in the
ইউনিট অফ মোল পার লিটার। তবে দেখো ইউনিটগুলো সব কেটে চলে যাবে, তাহলে কেটাও একটা ইউনিটলেস কোয়ান্টিটি হলো, তাহলে কেটা হয়ে গেল তোমার বেসিক্যালি একটা ইউনিটলেস কোয়ান্টিটি, ইউনিটলেস অর ডাইমেনশনলেস। তার করসপন্ডিং পিকেওটা হয়ে যাচ্ছে ইউনিটলেস বা ডাইমেনশনলেস। পরিষ্কার? হ্যাঁ স্যার। এটা হ্যাঁ স্যার। তাহলে তাহলে এই কিছু কিছু মিসকনসেপশন 11-12 থেকে থাকে, এইগুলো কিন্তু তোমাকে ধীরে 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 চেক করতে হবে। হায়ার সেকেন্ডারিতে ঠিকঠাক করে পড়ালে স্যাররা এগুলো বলতো, কিন্তু যেটা হয় আর কি বইগুলোতে এত গন্ডগোল থাকে, বা তোমার এনসিআরটির বই থেকে শুরু করে তোমার স্ট্যান্ডার্ড বই, বরং ছায়া প্রকাশনী ইত্যাদিগুলোতে কম্পারেটিভলি বেটার, বা সেখানে ভুল টুলের সংখ্যা কম, কিন্তু যেটা ন্যাশনাল লেভেলে যে সমস্ত সকাল ভালো বইগুলো তুমি পড়ো, সেই বইগুলো না ভুলে ভরা। বরং আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছায়া প্রকাশনের ইত্যাদি বই কিন্তু কম্পারেটিভলি ভুল কম আছে অনেক। হ্যাঁ, এনসিআরটির বই বলো, তোমার ধরো কম্প্রিহেনসিভ কেমিস্ট্রি বলো, বা তোমার পিয়ারসনের যে সব কেমিস্ট্রি আছে, এগুলোতে ইউনিট ডাইমেনশন রিলেটেড জিনিসপত্রতে না একদম পুরো ম্যাসাকার করে ফেলেছে, মানে একদম যাচ্ছে তাই, একদম আর কি, কিচ্ছু বোঝেনি। হ্যাঁ, হয়তো অর্গানিক কেমিস্ট্রির লোক সেই ফিজিক্যাল লিখেছে, হ্যাঁ, যা খুশি করেছে। নেক্সট চলে এসো প্রবাবিলিটি। প্রবাবিলিটি ইউনিটলেস বা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। কেন প্রবাবিলিটি তুমি কেমন করে লেখো? ধরো একটা কয়েন টস করছো, দু রকমের সম্ভাবনা, হেড পড়তে পারে, টেল পড়তে পারে, তুমি দেখো কতবার হেড পড়েছে ডিভাইডেড বাই টোটাল কতবার টস করেছো। এই যে রেশিওটা, সেটা হচ্ছে হেড পড়ার সম্ভাবনা, বা কতবার টেল পড়েছে ডিভাইডেড বাই হেড প্লাস টেল মিলে টোটাল কতবার পড়েছে, সেই যে রেশিওটা, সেটা টেল পড়ার সম্ভাবনা, সাথে সেটা হচ্ছে ইউনিটলেস বা ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে প্রবাবিলিটি সবসময় ইউনিটলেস বা ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, এটা মাথার মধ্যে তুমি রেখে দিলে বলো। প্রবাবিলিটি ইউনিটলেস, সে নিয়ে কোনো প্রশ্ন নাই তো? না স্যার। আচ্ছা, এবারে দেখো, আমি তুমি খুব টেকনিক্যাল জায়গাতে অত বেশি খেয়াল রাখতে হবে, আমি যে জিনিসটা বোঝাতে চাইছি সেটা বোঝো। সেটা হচ্ছে যে একটা ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা আমি দেখছি, ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা, যেটা তোমাদের গেসিয়াস স্টেটে পড়তে হয়। আচ্ছা, ওয়ান ডাইমেনশনে যখন তুমি করবে, সেটা হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। তাহলে ওয়ান ডাইমেনশনে যেহেতু কোন ডিরেকশনে মলিকুলটা যাচ্ছে তুমি জানো, একটা লাইন বরাবর, ম্যাক্সওয়েল ভেলোসিটি। টু ডাইমেনশন বা থ্রি ডাইমেনশনে হলে তুমি এটাকে স্পিড বলবে, ওয়ান ডাইমেনশন তুমি এটাকে ভেলোসিটি বলবে। ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন 1D is given by এরকম, ধরো পিইউ ডিউ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইউ স্কোয়ার ডিউ। পিইউ ডিউ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইউ স্কোয়ার ডিউ, যেখানে পিইউ ডিউটা কি রিপ্রেজেন্ট করে সেটা আমি বলে দিচ্ছি। ইট রিপ্রেজেন্ট দ্য প্রবাবিলিটি of finding molecule having x component of velocity within the range u and u plus du. তাহলে pu du is a symbol that actually represents the probability of finding molecules having x component of velocity within the range u and u plus du. This is certainly a unitless quantity because this represents a probability. এবারে কত দেখা, এইটা হচ্ছে ওভারঅল একটা প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করছে। তাহলে এবারে ডান দিকে তাহলে পুরোটা অ্যাজ এ হোল প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করবে, সেটা ইউনিটলেস হবে, তাই তো? হলো? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখো এই যে এক্সপোনেনশিয়াল যে পার্টটা, এই এক্সপোনেনশিয়াল পার্টটা আবার ইউনিটলেস। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইউ স্কোয়ার যদি ইউনিটলেস হয়, তাহলে তার যে পাওয়ারটা বিটা ইউ স্কোয়ার ইউনিটলেস হবে। তাহলে ইউনিট অফ বিটা কত হবে? ইউনিট অফ 1/u স্কোয়ার হবে। মানে বিটা ইউ স্কোয়ার যদি অ্যাজ এ হোল ইউনিটলেস হয়, তাহলে বিটা ইউনিট কত হবে? 1/u স্কোয়ার ইউনিট হবে, এটা। হ্যাঁ স্যার। আর আবার এক্সপোনেনশিয়াল পার্টটা যদি পুরো ইউনিটলেস হয়, তাহলে এ ইন্টু ডিইউ যেটা পড়ে রইল, এইটা অ্যাজ এ হোল ইউনিটলেস হতে হবে। মানে পিইউ ডিইউ ইউনিটলেস, এক্সপোনেনশিয়াল পুরো পার্টটা ইউনিটলেস, তাহলে এ ইন্টু ডিইউ তার ইউনিট কি হবে? সেটা ইউনিটলেস হবে। তাহলে সেখান থেকে এর ইউনিট কত হবে? ইউনিট অফ 1/du হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এবারে দেখো, তাহলে এসআই ইউনিট অফ এ যখন ক্যালকুলেট করবে, সেটা 1/du এর ইউনিট, ইউটা তো ভেলোসিটি রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এসআই ইউনিট অফ এ হয়ে গেল
1/মিটার/সেকেন্ড, অর্থাৎ মিটার টু দি পাওয়ার -1 সেকেন্ড। আর ইউনিট অফ বিটাটা কত হয়ে গেল? ইউনিট অফ 1/u², অর্থাৎ মিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে তুমি পেয়ে গেলে। তাহলে জাস্ট ডাইমেনশনাল অ্যানালিসিস করে তুমি এ এবং এই যে এক্সপ্রেশন এ এবং বিটা, তাদের ইউনিট তুমি বলে দিতে পারবে। ঠিক আছে, কোনো অসুবিধা আছে এটা? অনুষ্কা কি আবার বেরিয়ে গেছিস? অনুষ্কা তুই কি আবার বেরিয়ে গেছিস? না না স্যার, ছিল আছিস তো? পুরোটা হ্যাঁ, শুনেছি। এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তো কোনো অসুবিধা হয়নি তো? না না। আচ্ছা, আচ্ছা, এবারে পরে যখন তুমি অ্যাকচুয়ালি শিখবে তখন দেখবে যে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ওয়ান ডাইমেনশন, তার ফর্মুলাটা এরকম দেখতে, পিইউডি ইকুয়াল টু মানে m/2π/kT², e⁻m u²/2kT/du। এগুলো মনে রাখতে হবে না, পরে যখন পড়বো অটোমেটিক্যালি মনে থেকে যাবে। তাহলে এটা হচ্ছে m/2π/kT²। আর এমটা হচ্ছে মাস রিপ্রেজেন্ট করে, তার ইউনিটটা আমি কেজি লিখলাম এসআই এ। আচ্ছা, এখানে হচ্ছে তোমার এই যে 2π/kT, 2π করে ইউনিট নেই, কেটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান কনস্ট্যান্ট ইউনিট হচ্ছে জুল/কেলভিন, আর টেম্পারেচার সেটা একটা কেলভিন আছে, তাহলে কেলভিন কেটে গেল। আর জুল মানে এনার্জি, সেটা কত? কেজি মিটার স্কয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। তাহলে উপরে কেজি নিচে কেজি কেটে গেল, তাহলে 1/মিটার স্কয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2 তার স্কয়ার রুট হচ্ছে, মিটার টু দি পাওয়ার -1 সেকেন্ড ইনভার্স হয়ে গেল। দেখো, ডাইমেনশনাল অ্যানালিসিস করে এ যা ইউনিট তুমি পেয়েছিলে এখানেও তুমি তাই পেলে। ঠিক একই রকম ভাবে বিটা এখানে কত না, m/2kT হচ্ছে বিটা, এম এর ইউনিট হচ্ছে কেজি, আবার কেজিটা হচ্ছে জুল/কেলভিন ইন্টু কেলভিন। কেলভিন ইনভার্স কেলভিন কেটে গেল, জুলটাকে লিখলে কেজি মিটার স্কয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2, কেজি কেজি কেটে গেল, তাহলে মিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড স্কয়ার হয়ে গেল। তা তুমি যদি অ্যাকচুয়াল এক্সপ্রেশন জানতে, তাহলে এ যেহেতু m/2π/kT², সেখান থেকে এর ইউনিট তুমি বের করে ফেলতে পারছো, এক্ষেত্রে তুমি বিটার ইউনিট বের করে ফেলতে পারছো। ঠিক আছে, আর ডাইমেনশনাল অ্যানালাইসিস করে একই কাজ তুমি করে ফেলতে পারছো। আচ্ছা, এবারে এইটার উপরে বেস করে তোমাকে আমি 3টে প্রবলেম দিচ্ছি। ওখানে যেমন ওয়ান ডাইমেনশনে করে দিলাম, এবারে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা 2 ডাইমেনশন ইজ গিভেন অ্যাজ পিসিডিসিতে হচ্ছে এ সি e⁻βc² ডিসি, যেখানে দেখো এ আর বিটা এদের জাস্ট তোমার ইউনিট বা ডাইমেনশন বের করতে হবে। আমি এক কাজ করি, এটাকে এইরকম ভাবে না করে আমি তোমার এখানে এ স্কয়ার লিখে দিচ্ছি। পিসিডিসিটা হচ্ছে a² c e⁻βc² ডিসি। কমেন্ট অন দ্য এসআই ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ এ অ্যান্ড বিটা। আচ্ছা, ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ইন 3 ডাইমেনশন হচ্ছে লিখছি a³ c² e⁻βc²/ডিসি। ওই একই লজিকে পিসিডিসি গুলো প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে সেখান থেকে এ এবং বিটার ইউনিট ডাইমেনশন বের করবে। আর ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন যেটা, সেটাকে এইভাবে লেখা হচ্ছে যে জাস্ট আমি একটা কনস্ট্যান্ট লিখেছি যে পি এপসাইলন ডি এপসাইলন, এ একটা কনস্ট্যান্ট √এপসাইলন e⁻β এপসাইলন এখানে এপসাইলনটা তোমার এনার্জি রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, আর পি এপসাইলন ডি এপসাইলন প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে ইউনিট। সেইখান থেকে তুমি এ এবং বিটার ইউনিটটাকে বের করবে। তাহলে এই সাবজেক্টগুলো যখন গেসিয়াস স্টেপ পড়ানো হবে তখন ভালো করে পড়ানো হবে, কিন্তু ওগুলো তোমার না জেনেই তুমি জাস্ট ডাইমেনশনাল অ্যানালিসিস করে বা ইউনিট ডাইমেনশনের যে বেসিক ব্যাপার, যে এক্সপোনেনশিয়াল কোয়ান্টিটি ইউনিটলেস, প্রবাবিলিটি ইউনিটলেস, এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে আর ওই প্রিন্সিপাল অফ হোমোজিনিটি অফ ডাইমেনশনকে কাজে লাগিয়ে তুমি কিন্তু আননোন যে কোয়ান্টিটিগুলো এ বা বিটা, তাদের কিন্তু ইউনিট বা ডাইমেনশন বের করে ফেলতে পারো। ঠিক আছে, বাড়িতে কাজগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস বলছি, দেখো একটু তোমার কঠিন লাগতে পারে। সেটা হচ্ছে যে তোমাদের ক্লাস 11-এ দেখবে একটা শ্রোডিঞ্জার ইকুয়েশন বলে এরকম একটা কথাবার্তা লেখা ছিল অ্যাটমিক স্ট্রাকচারে। সেখান থেকে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটাকে যখন ওয়েভ মেকানিক্যাল মডেল বা কোয়ান্টাম মেকানিক্যাল মডেল দিয়ে তুমি বুঝতে, তাহলে অরবিটাল বলে একটা কথা বলতে। সেই অরবিটালগুলো বেসিক্যালি ওয়েভ ফাংশন বলা হয়, মানে কোয়ান্টাম মেকানিক্সের ল্যাঙ্গুয়েজে সেগুলোকে বলে ওয়েভ ফাংশন। আচ্ছা, এখানে কি বলছি না, for a system of one particle in one dimension, the wave function is expressed as psi x. For a system of one particle in one dimension, মানে একটা পার্টিকেল যে শুধুমাত্র ওয়ান ডাইমেনশনে মুভ করতে পারে, তাহলে ওয়েভ ফাংশনটাকে এক্সপ্রেস করছি সাই এক্স দিয়ে। এবার সাই এক্স এর ইউনিট তোমাকে বের করতে হবে। আচ্ছা, সাই এক্স এর ইউনিট বের করার জন্য যে জিনিসটা তোমার জানতে হয় সেটা হচ্ছে যে সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স, অর্থাৎ
সাই মডিউলাস স্কোয়ার ডিএক্স, মানে সাই এক্স ইন জেনারেল কমপ্লেক্স নাম্বার হয়, তাকে তার কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করছো, সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স, এটাকে সাই মডিউলাস স্কোয়ার ডিএক্স। এটা রিপ্রেজেন্ট দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স। এটাকে বলা হয় বর্নস প্রবাবিলিস্টিক অর স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন। তাহলে বর্নস প্রবাবিলিস্টিক অর স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন, এটা কোয়ান্টাম মেকানিক্সের একদম গোড়ার কথা, যে সাই মডুলাস স্কয়ার ডিএক্স তোমার রিপ্রেজেন্ট করে প্রবাবিলিটি। এটা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সাই মডুলাস স্কয়ার ডিএক্স তোমার প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে। তাহলে সাই মডুলাস স্কয়ার ডিএক্স একটা ইউনিটলেস নাম্বার হবে, তাহলে ইউনিট অফ সাই মডুলাস স্কয়ার কত হবে? তাহলে ইউনিট অফ 1/dx হবে। তাহলে ইউনিট অফ সাই এক্স কত হবে? ইউনিট অফ 1/√ওভার অফ ডিএক্স হবে। তাহলে ডিএক্স যেহেতু লেন্থ রিপ্রেজেন্ট করে 1/√ওভার অফ লেন্থ হবে। তাহলে ইউনিট অফ সাই এক্স কত হয়ে গেল? মিটার টু দি পাওয়ার -12 হয়ে গেল। তুমি শুধু এই ইনফরমেশনটা তোমার জানতে হচ্ছে যে, যেটাকে আমি বলছি যে বর্নস প্রবাবিলিস্টিক অর স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন যেটা বলে সেটা হচ্ছে সাই মডুলাস স্কয়ার ডিএক্সটা তোমার অ্যাকচুয়ালি প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে। সেই প্রবাবিলিটিটা ইউনিটলেস, তো সেইখান থেকে তুমি সাই এর ইউনিটটাকে বের করে ফেলবে। কোনো অসুবিধা আছে? না স্যার। না স্যার। আচ্ছা, এবারে পরের সিস্টেম অফ ওয়ান পার্টিকেল যদি 2 ডাইমেনশনে মুভ করে তখন ওয়েভ ফাংশনটা এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ড করে, তখন সাই মডুলাস স্কয়ার ডিএক্স ডিওয়াই, তখন এখানে যেমন শুধু ডিএক্স আছে 1 ডাইমেনশনে, এখানে ডিএক্স ডিওয়াই দুটো থাকবে। এইটা হচ্ছে প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে। তা সেইখান থেকে সাই এর ইউনিট কি হবে না, বেসিক্যালি ইউনিট অফ 1/dx ডিওয়াই। ডিএক্স ও লেন্থ রিপ্রেজেন্ট করে, ডিওয়াই ও লেন্থ রিপ্রেজেন্ট করে, তাহলে এরিয়া রিপ্রেজেন্ট করে। এরিয়া ইউনিট কি তোমার মিটার স্কয়ার হয়, যখন উপরে চলে যাবে স্কয়ার রুট করে তখন একটা ওয়ান পার্টিকেল যেটা 2 ডাইমেনশনে মুভ করে তার ইউনিটটা হয়ে যাবে মিটার টু দি পাওয়ার -1। সিমিলারলি থ্রিডির ক্ষেত্রেও তাই, এখানে ভলিউম এলিমেন্ট হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড, তাহলে সাই স্কয়ারের ইউনিটটা হবে 1/ভলিউমের ইউনিট। ভলিউমের ইউনিট যেহেতু মিটার কিউব, তাহলে সাই এর ইউনিট হয়ে গেল মিটার টু দি পাওয়ার -। হাইড্রোজেন অ্যাটমের ধরো 1s অরবিটাল যখন তুমি কনসিডার করছো, তার এক্সপ্রেশনটা খেয়াল করে দেখো, 1/√ওভার অফ পাই a0 তার কিউব e টু দি পাওয়ার -r/a0, মানে হাইড্রোজেন অ্যাটমের 1s অরবিটাল তার এক্সপ্রেশন মুখস্থ করে ফেলবে। এটা কত বলছে না, 1/√ওভার অফ পাই a0 তার কিউব e টু দি পাওয়ার -r/a0, যেখানে a0 হচ্ছে বোর রেডিয়াস। তাহলে এখান থেকে দেখো তুমি জাস্ট এক্সপোনেনশিয়াল পার্ট যদি ইউনিটলেস হয়ে গেল, a0টা বোর রেডিয়াস, তার এসআই ইউনিট মিটার হয়ে যাবে, সাই এর ইউনিট হয়ে গেল তার মিটার টু দি পাওয়ার -3/2। এই যে এটা বলেছি না যে ওয়ান পার্টিকেল যে 3 ডাইমেনশনে মুভ করছে, 3 ডাইমেনশনে, হ্যাঁ, মানে এটা আমি এখানে যেটা বলছি যে মানে এ সিঙ্গেল পার্টিকেল মুভস ইন 3 ডাইমেনশন, তার জন্য যে ওয়েভ ফাংশনটা তার ইউনিটটা বলে মিটার টু দি পাওয়ার -3। আর আমরা যখন হাইড্রোজেন অ্যাটমের যে সমস্ত অরবিটালগুলো বলেছি, এই প্রত্যেকটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম একটা 3 ডাইমেনশনাল প্রবলেম, তার যে অরবিটাল তার ইউনিট কিন্তু মিটার টু দি পাওয়ার -3/2 হয়ে যায়। যে কোনো অ্যাটমিক অরবিটাল তার ইউনিট কিন্তু মিটার টু দি পাওয়ার -3/2। তাহলে দেখো, তাহলে তুমি এই বর্নস প্রবাবিলিস্টিক বা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন থেকে বুঝে গেলে যে কোন জায়গাটা প্রবাবিলিটি যেটা ইউনিটলেস। এবারে তোমাকে 1D বলুক, 2D বলুক, 3D বলুক, নর্মাল অরবিটাল বলুক, তুমি তার ক্ষেত্রে এগুলোকে করতে পারবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। এগুলো তুমি দেখবে পরে, এগুলো পরে দেখবে যে ধরো একটা পার্টিকেল 1 ডাইমেনশনে মুভ করে, তার জন্য ওয়েভ ফাংশনটা এরকম দেখতে হয়, √2/l sin n π/l into x with n equal to 1 2 3 ... তাহলে এটা মনে রাখার দরকার নেই। যেটা আমি বোঝাতে চাইছি, যেটা আমি আগে বললাম যে 1 ডাইমেনশনে হলে ওয়েভ ফাংশন ইউনিট হবে মিটার টু দি পাওয়ার -12। দেখো কি করে হচ্ছে, যে সাইন একটা ইউনিটলেস নাম্বার, √2/l, যেখানে এলটা হচ্ছে এই লেন্থটা, দেখো 1/√ওভার অফ লেন্থের প্রপোর্শনাল হয়ে গেল, তাহলে মিটার টু দি পাওয়ার -12 হয়ে গেল। পার্টিকেল ইন এ 3D বক্স যদি হতো, তাহলে তার ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা হয় এরকম দেখে, মানে একটা ধরো বক্স আছে যার 3টে এজ লেন্থ হচ্ছে a b এবং c, তার ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা √8/a b c sin nx π/a into x sin ny π/b into y sin nz π/c into z। এখানে nx টা 1 2 3 ... ny টা 1 2 3 ... nz টা 1 2 3 ... তাহলে এখানে কিছু দেখো, এই 1/√a b c, এ একটা লেন্থ, এ একটা লেন্থ, এ একটা লেন্থ, এসআই ইউনিটটা হয়ে গেল মিটার টু দি পাওয়ার -3/2। তো মানে যেটা আমি জাস্ট প্রবাবিলিটি কনসেপ্ট থেকে বলছি, তুমি যদি সত্যি সত্যি ওয়েভ ফাংশনটাকে জানতে, যেমন হাইড্রোজেন অ্যাটমের প্রবলেমের ক্ষেত্রে অরবিটালটা, বা পার্টিকেল ইন 1D বক্স, পার্টিকেল ইন 2D বক্স, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু যেটা আমি ডাইমেনশনাল অ্যানালিসিস করে পেয়েছি সেটাই কিন্তু তুমি সবসময় পেয়ে।
ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, আমাদের সময় খুব বেশি নেই, আমরা আর 10 মিনিটের মধ্যে করতে হবে। আচ্ছা, নেক্সট দেখো, এইটা ভীষণ পপুলার একটা ইকুয়েশন, তোমরা জানো, আরএনএস ইকুয়েশন, যেখান থেকে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট কনস্ট্যান্ট অফ রিয়াকশন তুমি বুঝতে পারো। এটা ভীষণ পপুলার কেমিক্যাল কাইনেটিক্সের ইকুয়েশন, কে ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বাই আর। এখানে কেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট, এটাকে বলা হয় প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, কারণ এক্সপোনেনশিয়াল কোয়ান্টিটি আগে আছে বলে, আর ই ড্যাগারটাকে বলা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এবারে দেখো, প্রথম কথা, এক্সপোনেনশিয়াল যে পার্টটাকে একটা ইউনিটলেস নাম্বার হবে, তা যদি হয় তাহলে ই ড্যাগার বাই আরটি ইউনিটলেস নাম্বার হবে, তাহলে ই ড্যাগারের ইউনিট কি হবে? ইউনিট অফ আরটি হতে হবে। এবারে আর এর ইউনিট হচ্ছে জুল পার কেলভিন পার মোল, তোমরা জানো এটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর টেম্পারেচারটা যদি কেলভিন হয়ে গেছে তাহলে জুল পার মোল হয়ে গেল। আচ্ছা, এবারে এটা দেখো, ইউনিট অফ এটা কত হচ্ছে? ইউনিট অফ এটা হবে ইউনিট অফ কে এর সঙ্গে সমান, কারণ এক্সপোনেনশিয়াল পার্টটা যদি ইউনিটলেস হয়ে যায় তাহলে ইউনিট অফ এ ইকুয়াল টু ইউনিট অফ কে। আচ্ছা, এবারে এই রেট কনস্ট্যান্টের ইউনিটটা তোমরা জানো, সেটা কিন্তু অর্ডার অফ দ্য রিয়াকশনের উপর নির্ভর করে, এটা কেমিক্যাল কাইনেটিক্সে পড়েছো। এবং সেটা কেমন না, ভেলোসিটি অফ দ্য রিয়াকশন তো ডিসিডিটি, সেটাকে যদি তুমি ডিসিডিটি বা মাইনাস ডিসিডিটি যাই বলো না কেন, রিয়াকট্যান্টের রেসপেক্টে করে মাইনাস ডিসিডিটি, এটা কে সি টু দি পাওয়ার এন হয়। তাহলে রেট কনস্ট্যান্ট ইউনিট কত হবে? 1/c টু দি পাওয়ার এন ইন্টু ডিসিডিটি। এবার ডিসিডিটির ইউনিট হচ্ছে, মানে কনসেন্ট্রেশন ইউনিট হচ্ছে মোল পার লিটার, আর নিচে ডিটিটা হচ্ছে সেকেন্ড, আর সিটা হচ্ছে মোল পার লিটার, তার পাওয়ার হচ্ছে এন। তাহলে অ্যাজ হল কত হয়ে গেল? মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন লিটার টু দি পাওয়ার এন মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। এটা এনএস অর্ডার রিয়াকশনের জন্য রেট কনস্ট্যান্ট ইউনিট ছিল মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন লিটার টু দি পাওয়ার এন মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। এবারে আরএনএস ইকুয়েশনে যদি এক্সপোনেনশিয়াল পার্টটা ইউনিটলেস নাম্বার হয়ে গেছে, এখানে কে এর ইউনিট আর এর ইউনিট সমান, তাহলে এর ইউনিট হয়ে যাবে মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন লিটার টু দি পাওয়ার এন মাইনাস 1 সেকেন্ড। ঠিক আছে, বোঝা গেল এখানে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এখানে দেখো, তুমি বিভিন্ন অর্ডার রিয়াকশনের জন্য ইউনিট অফ কে বা এ তুমি বের করে দিয়েছো, মানে ব্যাপারটা কিছুই না। এখানে তোমার এই যে এই এন এর জায়গায় তুমি ভ্যালুগুলোকে বসাচ্ছ, এন এর জায়গায় 0 বসাও, 1 বসাও, 2 বসাও, 3 বসাও, হাফ বসাও, তার মতো করে রেট কনস্ট্যান্ট বা প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর ইউনিট তোমার বেরিয়ে যাবে। সিমিলার সিচুয়েশন হচ্ছে, ধরো ভিসকোসিটি কোএফিসিয়েন্ট বলে একটা জিনিস তুমি দেখবে, এটা ভিসকোসিটি কনটেক্সটে পড়ানো হবে, যে ভিসকোসিটি কোএফিসিয়েন্টটা টেম্পারেচার এরকম উপর এভাবে ডিপেন্ড করে, ইটা ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার প্লাস ই ড্যাগার ভিসকাস বাই আরটি। আসলে তার রেসিপ্রোকাল যে ফ্লুইডিটিটাকে এইরকম ভাবে লেখে, ফাই ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার ভিসকাস বাই আরটি। এটা তোমার এই আরএনএস টাইপের ইকুয়েশন হয় আর কি। এবারে ফাই এর রেসিপ্রোকালটা হচ্ছে ইটা, যাকে বলে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট। এবার এখানে দেখো, এখানে এক্সপোনেনশিয়াল পার্ট যদি ইউনিটলেস হচ্ছে, তাহলে প্রথম কথা এর ইউনিট হবে তোমার ইটার ইউনিটের সঙ্গে সমান, আর ইডাগার ইউনিট হবে আরটির সঙ্গে সমান। তাহলে ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জি, এই যে ইডাগার ভিসকাসটাকে বলে ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জি, এই ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জির এসআই ইউনিটটা হয়ে যাবে জুল পার মোল। আর তোমার যদি এর ইউনিটটাকে বলে, সেটা ইটার ইউনিটের সঙ্গে সমান। তাহলে এর ইউনিটটা সিজিএস এ হয় হচ্ছে তোমার পয়েজ। আর যদি এসআই এ করো, এসআইটা কি করে দেওয়া আছে? আচ্ছা, এসআই এ যদি করো, ইন এসআই unit of A equal to unit of eta equal to পাস্কাল সেকেন্ড হয়। পাস্কালকে সেকেন্ড দিয়ে গুণ করতে হয়, পাস্কাল সেকেন্ড এটা। ঠিক আছে, আমি যে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট তার ইউনিট দেখবে আগের দিনে বলেছিলাম বা তার লিস্ট করতে বলেছিলাম, সেখান থেকে তুমি দেখো এই যে এক্সপোনেনশিয়াল পার্ট আছে বলে সেই পার্টটা ইউনিটলেস, সেখান থেকে ভিসকোসিটি অ্যাক্টিভেশন এনার্জি ইউনিটে পেয়ে গেলে, এখান থেকে ইটা আর এর ইউনিট সমান হবে, সেই এর ইউনিট তুমি পেয়ে যাবে। আচ্ছা, তোমাকে একটা কাজ দিচ্ছি, হোমওয়ার্কটা হচ্ছে, বলা হচ্ছে যে সিপি মাইনাস সিবি, মানে হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট প্রেসার, হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট ভলিউম, তাদের যে ডিফারেন্সটা, এটা আলফা টু দি পাওয়ার এম টিভি বাই বিটা টু দি পাওয়ার এন হয়। সেখান থেকে তুমি ডাইমেনশনাল অ্যানালিসিস করে এম এবং এন এর ভ্যালু তুমি বের করবে। আর যেখানে আলফাটা হচ্ছে 1/v ডেল ভি বাই ডেল্টা এর কনস্ট্যান্ট, যাকে বলে থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট, আর থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট, আর বিটাটা হচ্ছে -1/v ডেল ভি বাই ডেল পি এর কনস্ট্যান্ট টি, যাকে বলে আইসোথার্মাল কোএফিসিয়েন্ট অফ কম্প্রেশন।
তাহলে আলফার ইউনিটটা তুমি পেয়ে যাবে, দেখো ডেল ভি আর ভি এক ইউনিট বলে কেটে যাবে, 1/টেম্পারেচার ইউনিট হচ্ছে আলফা, আর এখানে ডেল ভি আর ভি তার ইউনিট কেটে যাবে, বিটার ইউনিট হচ্ছে 1/প্রেসারের ইউনিট। তাহলে আলফার ইউনিট বিটার ইউনিট তুমি বুঝে গেলে, সিপিসিবি হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট প্রেসার আর হিট ক্যাপাসিটি কনস্ট্যান্ট ভলিউম, তাদের ইউনিট তুমি বুঝে নেবে। হ্যাঁ, জুল পার কেলভিন, হ্যাঁ, তোমার এসআইএ করলে আর কি দুজনের ক্ষেত্রে। তো সেইখান থেকে ডাইমেনশনাল অ্যানালাইসিস করে টিটা হচ্ছে টেম্পারেচার, ভিটা ভলিউম রিপ্রেজেন্ট করছে, এম আর এনটাকে তুমি বের করবে। হোমওয়ার্কটা পরিষ্কার আমি কি বলতে চাইছি, কি করতে বলছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, লাস্ট আজকে আর একটা জিনিস করে আজকে ছেড়ে দেবো, সেটা হচ্ছে যে অনেক সময় কি করতে হয় যে তোমার ওই কোন একটা ডাইমেনশনাল অ্যানালিসিস করে কোন একটা পার্টিকুলার ইকুয়েশন বের করতে হয়, সেরকম একটা ইকুয়েশন আমি বের করে দিচ্ছি। ধরো ক্রিটিক্যাল ভেলোসিটি, যেটা আমি আগের দিন বলেছিলাম, এই প্রথমেই বললাম যে যখন একটা স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন হচ্ছে, তখন হচ্ছে ভেলোসিটিটা একটা 60-এর ভ্যালুর কম থাকলে তোমার স্ট্রিমলাইন ফ্লোটা মেনটেন থাকবে, ভেলোসিটিটা বেশি হয়ে গেলে কিন্তু মোশনটা তোমার টার্বুলেন্ট হয়ে যাবে। ক্রিটিক্যাল ভেলোসিটিটা ডিপেন্ড করছে কার উপরে? ভিসকসিটি কোএফিসিয়েন্ট অফ দ্য ফ্লুইড ইটার উপর ডিপেন্ড করে, ডেনসিটি অফ দ্য ফ্লুইড রো এর উপর ডিপেন্ড করে, রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি আর এর উপর ডিপেন্ড করে। লোক এটা দেখেছে যে ইটার উপর ডিপেন্ড করে, রো এর উপর ডিপেন্ড করে, আর এর উপর ডিপেন্ড, মানে আর চেঞ্জ করলে পাল্টাচ্ছে, রো চেঞ্জ করলে পাল্টাচ্ছে, ইটা চেঞ্জ করলে পাল্টাচ্ছে, কিন্তু কেমন করে পাল্টাচ্ছে সেটা জানে না। তখন সে লিখবে কি, ক্রিটিক্যাল ভেলোসিটিটাকে লিখবে ইটা টু দি পাওয়ার এক্স এর সঙ্গে প্রপোর্শনাল, রো টু দি পাওয়ার ওয়াই এর সঙ্গে প্রপোর্শনাল, আর টু দি পাওয়ার জেড এর সঙ্গে প্রপোর্শনাল। তার সঙ্গে এটাকে ইকুয়াল টু করতে গেলে একটা প্রপোর্শনাল কথা কে দিল, যে কেটাতে একটা ডাইমেনশনালেস নাম্বার। এবারে দেখো ডাইমেনশনাল ইকুয়েশনটা কি হবে না, বাঁ দিকের ডাইমেনশন ডান দিকের ডাইমেনশন সমান হতে হবে। তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটি তার ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, ভিসকসিটি কোএফিসিয়েন্টের ডাইমেনশন আগের দিন বলে দিয়েছিলাম এম এল টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1, ডেনসিটির ডাইমেনশন এম এল টু দি পাওয়ার -3, আর রেডিয়াসের ডাইমেনশন এল, এর পাওয়ার এক্স, এর পাওয়ার ওয়াই, এর পাওয়ার জেড করলে তাহলে এখানে এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হলো, এল টু দি পাওয়ার -x -3y প্লাস জেড হলো, টি টু দি পাওয়ার -x হলো। আর কম্পেয়ার করো, কম্পেয়ার করে এক্স ওয়াই জেড তোমার বেরিয়ে যাচ্ছে, এক্স এর ভ্যালু বেরোচ্ছে হচ্ছে তোমার, এক্স এর ভ্যালু কত বেরোলো, এক্স এর ভ্যালু 1 বেরোচ্ছে, জেড এর ভ্যালু তোমার -1 বেরোচ্ছে, আর ওয়াই এর ভ্যালু তোমার -1 বেরোচ্ছে। বসালে করে ক্রিটিক্যাল ভেলোসিটিটা হয়ে গেল কেইটা বাই রো আর। দেখো এই একটা ইকুয়েশন তোমার বেরিয়ে গেল। তারপরে কি করলে, তাহলে এইভাবে ডাইমেনশনাল অ্যানালিসিস করে যদি তুমি এইটুকু জানো যে যে কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি অন্য কোন কোন ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে, এবারে কিভাবে ডিপেন্ড করছে সেটা তুমি ডাইমেনশনাল অ্যানালিসিস করে ফেলতে পারবে। কিন্তু এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা বের করার কোনো রাস্তা নেই, সেটা তোমাকে অন্য কোনো জায়গা থেকে কোনো একটা এক্সপেরিমেন্ট রেজাল্ট থেকে তোমাকে বের করতে হবে। আর এবার তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি, যে একটা পেন্ডুলাম, সেটা একটা দড়ি দিয়ে বাঁধা আছে, তাকে তুমি নাড়িয়ে দিলে তার টাইম পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশনটা তুমি ডাইমেনশনাল অ্যানালাইসিস করে বের করবে। এটা তোমাকে কাজ দিচ্ছি হোমওয়ার্ক। ঠিক আছে, কাজটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আর একটা কাজ দিচ্ছি যে ইউজিং ডাইমেনশনাল অ্যানালিসিস ডিরাইভ স্টোকস ল অফ ভিসকাস ফোর্স। স্টোকস ল, তুমি স্টোকস ল জিনিসটা একটুখানি আশপাশটা দেখে নেবে, যে একটা সিলিন্ড্রিক্যাল কন্টেনারে যদি একটা মানে মেটালিক স্ফেরিক্যাল বল যদি ফ্রিলি পড়ে, তার ক্ষেত্রে একটা টার্মিনাল ভেলোসিটি অ্যাটেন্ড করে, তখন স্টোকস ল বলে যে যে ভিসকাস ফোর্স যেটা কাজ করছে 6/ইটা আর ভি, সেটা কি করে এলো সেটা ডাইমেনশনাল অ্যানালিসিস করে তুমি করবে। দুটো ইয়ে আছে, সাপোর্ট আছে, সেখানে একটা তার রেখে তুমি নাড়িয়ে দিয়েছো, সে একটা অসিলেশন করছে, সেই অসিলেশনটা করছে, তো ডাইমেনশনাল অ্যানালিসিস করে তার ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ড এক্সপ্রেশন বের করবে। আর ডাইমেনশনাল অ্যানালিসিস করে তোমার পুরো একটা মিডিয়ামে এয়ারের যে প্রেসার ভেলোসিটি হয়, হ্যাঁ, এক্সপ্রেশন অফ ভেলোসিটি অফ সাউন্ড, হ্যাঁ, মানে এয়ারে যে সাউন্ডের ভেলোসিটি হয় সেইটা তুমি ডাইমেনশনাল অ্যানালিসিস করে বের করবে। তাহলে জাস্ট আজকে সময় হলো না বলে আমি এই শুধুমাত্র একটা প্রবলেম করে দিয়ে বাকি প্রবলেমগুলো তোমাকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম। তার পরের দিন আমরা যেটা করব, যে এই যে জিনিস তোমার এখানে করতে দিলাম সেগুলো তুমি বাড়িতে কষবে, যতটা পেরেছো ভালো, যেগুলো পারবে না সেগুলো আমি তোমাদের আলোচনা করে দেবো। হ্যাঁ, আর তার সঙ্গে সঙ্গে আর একটা ক্লাস দেবো ডাইমেনশনাল অ্যানালিসিসে, যেখানে এই অ্যানালিসিসগুলো ছাড়াও আরও কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলা আছে, সেগুলো আমরা বলবো আর কি। আচ্ছা, আমি তোমাদের বইয়ের কথা বলিনি, এখন তোমরা আমাকে বেশ কতগুলো বই তোমাকে কিনতে হবে ইমিডিয়েটলি, মানে আগামী মানে সপ্তাহের মধ্যেই যে বইটা কিনে ফেলো সেটা হচ্ছে যে ফিজিক্যাল কেমিস্ট্রি, কনসেপ্টস অ্যান্ড
মডেল ভলিউম 1টা, এই বইটাকে কিনে ফেলো। এইটা হচ্ছে আমাদের লেখা, এটা আমাদের লেখা, এটা হচ্ছে টেকনোয়াল পাবলিশিং। এই বইটা মানে সামনের সপ্তাহের মধ্যে জোগাড় করে নাও। একে অনুষ্ঠান বাবাকে আমি একসময় একটা এই বইটা মানে দিয়েছিলাম, সেটা আগের এডিশন, সেখানে কিছু ভুলভ্রান্তি ছিল, সেগুলো পরে চেক করে নেওয়া হয়েছে। হ্যাঁ, নতুন বইটা যদি জোগাড় করতে পারে ভালো, নাহলে ওইটা দিয়ে এখন কিছুদিন চালাতে হবে আর কি। হ্যাঁ, আর একে হ্যাঁ, এটা না, বাবাকে বলবি কলেজ স্ট্রিট থেকে ওই টেকনোয়াল তো বাবাদের ইউনিভার্সিটির পাশেই, ওখানে একটা জোগাড় করে দিতে আর কি। ওই বললে আচ্ছা ওই আকিবুরকে ওদেরকে আমার নাম করে বললে এমনি হয়তো দিয়ে দিতে পারে। আর অঙ্কন যদি আসতে পারিস তো ভালো, নাহলে তোদের লাইব্রেরিতে সেবারে আমার এই বই থাকবে আশা করা যায়। হ্যাঁ, লাইব্রেরিতে নেই স্যার, 4টে বই ছিল, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি একটা নিয়ে নিয়েছে, আমাদের টোটাল 3টে বই। ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে বল একটু সাহেদা টাহেদাকে বল যে যদি কিছু বই কিনিয়ে টিনিয়ে দেয়, তোদের তো লাইব্রেরি খুব স্ট্রং, হ্যাঁ হ্যাঁ তোদের বাইরে থেকে অত বই কেনার দরকার পড়ে না। আর না হলে এটা কিনে নিবি, 400-500 টাকা তো দাম নেবে। আর এই বইটা অবশ্যই কিনতে হবে। আমি নেক্সট যে বইটা আমি বলছি আর কি, যে ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ফর কেমিস্ট, ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ফর কেমিস্ট, এইটা ওই একই রকম আমাদের লেখা, অ্যান্ড পিজি টেকনোওয়ার্ল্ডে। মানে তোদের রাহুলদা যে মটিমার বা ম্যাকিউরির বইটা পড়তে বলছে ম্যাথামেটিক্সের জন্য, তার থেকে এই বইটা মাছ বেটার। হ্যাঁ, আমাদের লেখা বইটা ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ফর কেমিস্ট, মটিমার বা ম্যাকিউরির থেকে এই বইটা কিন্তু বেটার হবে আর কি। এই বইটা কিনবি। আর একটা বই আমি একটু বলছি, যেটা হচ্ছে যে তোমাদের কাছে থেকে থাকতে পারে, প্লে উইথ গ্রাফস। সেটা হচ্ছে অমিত আগরওয়াল। এটা হচ্ছে তোমার পাবলিশার্স হচ্ছে এদের, ওই যে বলো যে আরিহান্টে, আরিয়ান পাবলিকেশন। তাহলে এই যে যেটা আমি যে যে ট্রেনিংটা দিতে চাইছি আর কি, যে ফিল্ড বেস ট্রেনিং ফর ফিজিক্যাল কেমিস্ট্রি, এই ট্রেনিংটা যদি প্রপারলি হতে হয় তাহলে এই 3টে বই তুমি কিন্তু জোগাড় করে নাও। হ্যাঁ, এইটা পরের চয়েস, এটা 11-12 থাকলে সেই বইটা দিয়ে তোমার চলে যাবে। কিন্তু এইখান থেকে যে এসেন্সিয়াল জিনিসগুলো আমাদের লাগবে, সেটা ফিজিক্যাল কেমিস্ট্রি কনসেপ্ট অফ মডেলস ভলিউম 1-এ, যেটা চ্যাপ্টার 3 এর মধ্যে আমরা আমাদের এসেন্সিয়াল জিনিসগুলোকে বলে দিয়েছি। কিন্তু এই বইটা যদি থাকে তো মানে তোমাদের আরো পরের দিকে আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো কেমিস্ট্রির সঙ্গে কোনো রকম ভাবে রিলেটেড নয়, কিন্তু অঙ্কের সঙ্গে রিলেটেড আছে, সেই জিনিসগুলো তোমার করতে সুবিধা হবে। ঠিক আছে, হচ্ছে হ্যাঁ স্যার। তো আজ। হ্যাঁ, তাহলে আজকে মোটামুটি টেকনিক্যাল অসুবিধা কিছু হয়নি বল অঙ্কন? আগের দিন আমাদের খুব টেকনিক্যাল সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। হুম।